হুম, এ পর্যন্ত প্রায় 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ পাওয়া গেছে। 15 লক্ষর বেশি প্রাণী শনাক্তকরণ করা গেছে। তো প্রাণী কতগুলা জানার প্রয়োজন নাই। তুমি পড়বা যে ভাস্কুলার উদ্ভিদ কতগুলা পাওয়া যাচ্ছে 2,70,000। আর ভাস্কুলার উদ্ভিদ মানে কি? যে উদ্ভিদে ভাস্কুলার টিস্যু আছে সোজা কথা। আর ভাস্কুলার টিস্যু কি জিনিস ছিল? বলো তো ভাস্কুলার টিস্যু কোনগুলা? ভাস্কুলার টিস্যু বললে কি আছে? যেগুলো বিভাজিত হয়। জাইলেম, হ্যাঁ, জাইলেম জাইলেম ফ্লোয়েম যেগুলো ফ্লোয়েম পরিবহন করে খাদ্য, পানি, খনিজ লবণ পরিবহন পরিবহন করে। টিস্যুতন্ত্র, রে, পরিবহন টিস্যুতন্ত্র। হ্যাঁ সেটাই তো। কিন্তু একজন কি যেন বলতেছিলা? হ্যাঁ, বিভাজন হয় ওটা তো মেরিস্টেমেটিক ভাজক টিস্যু। ঠিক আছে? আচ্ছা। ভাস্কুলার মানে হচ্ছে কি পরিবহন করতে পারে যেগুলো, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম আছে যে উদ্ভিদদের সেগুলোকে আমরা কি বলি? ভাস্কুলার উদ্ভিদ বলি। ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওটা উদ্ভিদ বিজ্ঞানের বিষয়। আচ্ছা, আর এই পাতায় আসলে নিচের দিকে তেমন কিছু নাই। আমাদের প্রথম পড়ার বিষয় হচ্ছে যে জীববৈচিত্র্য শব্দটা কে প্রবর্তন করছেন? বিজ্ঞানীর নাম ওয়াল্টার জি রোজেন। এবং তার পরের কথা হলো এই বৈচিত্র্যগুলা কি প্রকারের আছে। দেখো, এই যে আমাদের প্রথম প্রকারটা হচ্ছে জিনগত বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক একটা প্রজাতির ভিতরে বৈচিত্র্য। কিসের জন্য বৈচিত্র্য হচ্ছে? জিনের কারণে। সবাই তো হোমো সেপিয়েন্স, কিন্তু আমাদের এই যে এই লোকের নাম যেন কি ভুলে গেলাম তো, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, তারপরে আরেকজন হচ্ছে কি বারাক ওবামা, আরেকজন ডোনাল্ড ট্রাম্প। সবাই কি মানুষ, হোমো সেপিয়েন্স। ও আচ্ছা, এটা হচ্ছে কিম জং উন। হ্যাঁ, আচ্ছা। তো এই যে একেকজন একেক রকমের, হ্যাঁ, কিসের জন্য? জিনে পার্থক্য। আর এটাকে আমরা কি বলতেছি? অন্তঃপ্রজাতিক। একটা প্রজাতির ভিতরে, প্রজাতিটার নাম হোমোসেপিয়েন্স, সেই হোমোসেপিয়েন্স এর ভিতরে বৈচিত্র্য, সেজন্য আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? যেমন ধরো এই যে আরো বিভিন্ন প্রজাতির কি বলে চাল। চাল কি? অরাইজা সেটিভা। হ্যাঁ, কিন্তু বিভিন্ন ধরনের চাল আছে, তাই না? এই যে তোমরা যে খাও, হ্যাঁ, চিনি গুঁড়া চাল, কাটারি ভোগ চাল, নাজির শাহী চাল, এক একটার এক এক স্বাদ। হ্যাঁ, তো এগুলা কি হবে? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের মধ্যে পড়বে। আরেকটা কি আছে? প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ এক প্রজাতির সাথে আরেক প্রজাতির পার্থক্য। হ্যাঁ, যেমন ধরো এই যে পাখি দুইটা, এই পাখি দুইটার সাথে এই পাখিগুলার মিল নাই। হ্যাঁ, সবাই কিন্তু পাখি, কিন্তু ও এক প্রজাতির, এরা আরেক প্রজাতির, এরা আবার আরেক প্রজাতির। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। খেয়াল করো, এক প্রজাতির সাথে আর এক প্রজাতির বৈচিত্র্য। তো ওইটা কি? ওইটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর একই প্রজাতির ভিতরে বৈচিত্র্য, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য। আচ্ছা, তো বৈচিত্র্য বলতে আবার মূলত কোনটাকে বুঝায়? মূলত বুঝায় যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আবার এই যে প্রজাতিগতটা হবে। হ্যাঁ, মানে এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে বৈচিত্র্য সেটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কি আছে? বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত বৈচিত্র্য। ঠিক আছে? বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত বৈচিত্র্য। এটা কি রকম? দেখো, এই যে আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের জীব থাকে। হ্যাঁ, যেমন তুমি এখন চট্টগ্রামের পাহাড়ে কোনো উট দেখতে পারবা না। এখন না, কখনোই দেখতে পারবা না। উট কোথায় পাবা? তুমি মরুভূমিতে পাবা। ঠিক আছে? তারপরে আবার সাগরের তলদেশে তুমি কি বলে উট দেখতে পারবা না, বা সাগরের তলদেশে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবা না। সেখানে কি পাবা? বিভিন্ন রকমের মাছ পাবা, হ্যাঁ, কচ্ছপ পাবা, এটা সেটা হাবিজাবি এগুলো পাবা। হ্যাঁ, তারপরে আবার একটা বনের মধ্যে কি বলে সাইবেরিয়াতে তুমি আবার এদেরকে পাবা। ঠিক আছে? তো এক এক পরিবেশে এক এক রকম প্রাণী থাকে। এই যে বৈচিত্র্য, আবার খেয়াল করো, হ্যাঁ, আরো একটা বিষয় এখানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে একটু লাগবে, সেটা কি? দেখো, একই প্রজাতির জিনিস, হ্যাঁ, একই প্রজাতির প্রাণী, হ্যাঁ, মনে করো ভাল্লুক। হ্যাঁ, ভাল্লুক যেগুলো আছে, চিড়িয়াখানায় গেছো নিশ্চয়ই, ভাল্লুক দেখছো। আচ্ছা, বলো তো ভাল্লুকের গায়ের কালার কিরকম? লাল নাকি কালো? কালো। কালো। সাদা কালো ভাল্লুক কালো হয়। ভাল্লুক দুইটাই আছে। আচ্ছা, ঠিক আছে। মানে এটলিস্ট ভাল্লুক কি কালারের সেটা তো জানো, সেটা আমি একটু শিওর হয়ে নিলাম। আচ্ছা, তাহলে ভাল্লুক নরমালি আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে কি কালো। হ্যাঁ, কিন্তু সাদাও তো আছে। হ্যাঁ, সাদা আছে কোথায়? ওই যে বরফ অঞ্চলে, সাইবেরিয়াতে যে শ্বেত ভাল্লুক গুলো পাওয়া যায়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, একই কিন্তু ভাল্লুক। হ্যাঁ, আমাদের এখানে ধরো এই যে সীতাকুণ্ডের পাহাড়ে যেগুলো আছে সেগুলা কালো, আবার সাইবেরিয়াতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সাদা। হ্যাঁ, তাহলে কিসের জন্য পার্থক্য হয়েছে? পার্থক্য হচ্ছে পরিবেশের কারণে। ঠিক আছে? তাহলে ওই জিনিসটাও কিসের মধ্যে আসবে? আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে আসবে। তো তুমি পড়বা কি? তুমি পড়বা হচ্ছে এই যে দেখো দাগানো যে বিষয়গুলো আছে, যে কি প্রাণী বৈচিত্র্য তিন প্রকারের। তিন প্রকারের কি নামগুলা জানতে হবে। জিনগত বা অন্তঃপ্রজাতিক, এই যে ভিতরে লেখা আছে অন্ত, প্রজাতিগত বা আন্তঃপ্রজাতিক। হ্যাঁ, এবং এটা কি বৈচিত্র্যের মৌলিক ধাপ বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা,
আর তোমাকে উদাহরণগুলা পড়তে হবে, ঠিক আছে? আর যে অঞ্চলে বেশি জীববৈচিত্র্য থাকে সেটাকে কি বলা হয়? হটস্পট নামে ডাকা হয়। আর হটস্পট শব্দটা প্রথম কে প্রবর্তন করছেন? নরমান মায়ার্স। হটস্পট শব্দটা কে প্রবর্তন করছে? নরমান মায়ার্স, ঠিক আছে? আচ্ছা, আর এই তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এগুলো পড়লা। আচ্ছা, এখানে খেয়াল করো প্রশ্নগুলো কি রকম হবে। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি জীববৈচিত্র্যের প্রকারভেদ, বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? অন্তর্প্রজাতিক, আন্তঃপ্রজাতিক, হ্যাঁ, জিনগত, আর একটা অন্য কিছু একটা দিল। হ্যাঁ, তাহলে উত্তর হবে অন্য কিছু একটা, তাই না? আচ্ছা, তারপরে তোমাকে ভিতর থেকে উল্লেখ করতে পারে যে কি বিভিন্ন ধরনের চালের উপস্থিতি। এটা কি ধরনের বৈচিত্র্য? প্রজাতিগত, কি বলে, অন্তঃপ্রজাতিক, নাকি বাস্তুতান্ত্রিক, এরকম করে তোমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, বলবে যে আমেরিকার কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কোন ধরনের বৈচিত্র্য নির্দেশ করে? হ্যাঁ, তখন কি হবে? তখন হবে জিনগত বা অন্তঃপ্রজাতিক, তাই না? আচ্ছা, তো এরকম করে তোমাকে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে বনাঞ্চলের কালো ভাল্লুক আর হচ্ছে সাইবেরিয়া অঞ্চলের শ্বেত ভাল্লুক কি ধরনের বৈচিত্র্য প্রকাশ করে? কি হবে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এরকম করে তোমাকে পড়াশোনাগুলো পড়তে হবে। হ্যাঁ, আর নিচের দিকে দেখো যে আমাদের সেই প্রাণীবিজ্ঞানের ইতিহাস, প্রাণীবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সবাই আমরা জানি, এরিস্টটলকে বলা হয়। এবং এই এরিস্টটল, উনি প্রথম একটু প্রাণীদের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছিলেন। তো উনি তো অনেক আগের মানুষ, ওই সময়ে তো এত যন্ত্রপাতি ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, দূরবীক্ষণ যন্ত্র ছিল না, বা কিছুই ছিল না ওই সময়ে। ওই সময় জাস্ট ওনারা একটু কৌতূহলী মানুষ ছিলেন। হ্যাঁ, ওনারা আশেপাশে দেখতেন যে কিছু প্রাণীর গা কাটা গেলে রক্ত বের হয়, হ্যাঁ, আবার কিছু প্রাণীর গা কাটা গেলে এরকম কিছু বের হয় না। হ্যাঁ, তারপরে আবার কিছু প্রাণী দেখা যাচ্ছে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়। হ্যাঁ, আবার কিছু প্রাণী দেখা যাচ্ছে ডাইরেক্ট বাচ্চাই পারে, মানে বাচ্চা প্রসব করে। তো ওনারা এগুলো দেখে কৌতূহলী হলেন যে আচ্ছা, তো প্রাণীগুলো তো বিভিন্ন প্রকারের দেখা যাচ্ছে। হ্যাঁ, তো উনি তখন প্রথম কি করলেন, যে রক্তের উপর ভিত্তি করে, হ্যাঁ, উনি শ্রেণী বিভাগ করলেন যে কি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে কি বলা হলো? এনেইমা। লাল রক্তবিহীন অমেরুদণ্ডীদেরকে বলা হলো কি? অ্যানেইমা। কথাটার মানে কি? নাই। তো যার লাল রক্ত নাই সেগুলো হচ্ছে অ্যানেইমা। খেয়াল রাখিও, লাল রক্ত, রক্ত নাই কিন্তু বলে নাই, রক্ত আছে কিন্তু রক্তের মধ্যে হিমোগ্লোবিন না থাকার কারণে এটা লাল হয় নাই, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি এটা তো একটা উনি করলেন। তারপরে আবার কি করলেন, উনি আরো প্রকারভেদ কিছু বানাইলেন, যে সন্তান প্রসবের ভিত্তিতে বা কিভাবে বংশবৃদ্ধি হয় সেটার ভিত্তিতে এনেইমা যেগুলো আছে সেগুলোকে ডিম্বজ ও জরায়ুজ তে ভাগ করলেন। ডিম্বজ মানে যারা ডিম পারে, হ্যাঁ, আর জরায়ুজ মানে যারা সন্তান প্রসব করে। হ্যাঁ, তো উদাহরণগুলো জাস্ট পড়বা, ডিম্বজ কোনটা আর জরায়ুজ কোনটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে তোমাদের একটা বড়সড় পড়া এখন শুরু হবে, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে সাধারণত দুইটা করে প্রশ্ন আসে। হ্যাঁ, সাধারণত দুইটা করে প্রশ্ন আসে। একটা প্রশ্ন হবে এই প্রকারভেদের উদাহরণগুলা থেকে, হ্যাঁ, যে আমি কি কি ভিত্তিতে শ্রেণীবিন্যাস করব, প্রাণীদের প্রকারভেদ করব, এবং সেই প্রকারের উদাহরণগুলা কি, এগুলো থেকে তোমার একটা প্রশ্ন আসবে। এবং আরেকটা প্রশ্ন আসবে যে পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসবে। দুইটা প্রশ্ন সাধারণত আসে, এবং সেই দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আচ্ছা, আমরা যে শ্রেণীবিন্যাস করতে চাচ্ছি, প্রাণীগুলোকে বিভিন্ন দল উপদলে ভাগ করতে চাচ্ছি, হ্যাঁ, তো সেটার কিছু ভিত্তি তো লাগবে আগে। আমি কিসের ভিত্তিতে ভাগ করব? হ্যাঁ, সেই ভিত্তিগুলা কি আছে তুমি শুরুতেই লিখে রাখো, ডি, ডাইজেস্ট। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি আছে এখানে বইয়ের মধ্যে যেগুলো বলা আছে এগুলো ছাড়াও আরো বেশ কয়েকটা ভিত্তি আছে যেগুলোর ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করি। ডাইজেস্ট থেকে একটু পড়তে হবে ভিত্তিগুলা কি আছে। তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি বা ভিত্তি নয়, ঠিক আছে? আচ্ছা, তো সেগুলোর এক একটার উপর ভিত্তি করে কি রকম ক্লাসিফিকেশনটা হচ্ছে সেটা আসলে একটু দেখি। প্রথম কথা পড়বো আমরা দেহের সংগঠন মাত্রা। হ্যাঁ, সংগঠন মাত্রা খেয়াল করো, যে এই যে প্রাণী যেটা ছবিতে দেখা যাচ্ছে, যে এটা জাস্ট কিছু কোষের সমষ্টি, এটার মধ্যে আর কিছুই নাই, জাস্ট কিছু কোষের সমষ্টি, কোনো টিস্যু নাই, কোনো অঙ্গ নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? যে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এরা সাধারণত কারা হয়? পরিফেরা পর্বের প্রাণীগুলা, ঠিক আছে? জাস্ট কিছু কোষ থাকে আর কিছু থাকে না, ঠিক আছে? তারপরে সেল টিস্যু মাত্রার প্রাণী, হ্যাঁ, কোষ টিস্যু মাত্রার প্রাণী। যেমন তোমরা যে হাইড্রাটা পড়ছো, যে হাইড্রার মধ্যে
কিছু কোষ থাকে, কিছু টিস্যু হতে পারে, হ্যাঁ? কিন্তু কখনো কোনো অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় না, হ্যাঁ? বা কোনো তন্ত্র নাই, হ্যাঁ? ওদের কোনো স্নায়ুতন্ত্র নাই। হ্যাঁ, স্নায়ু উদ্দীপনা পরিবহনের জন্য কিছু কোষ আছে যেগুলোর নাম স্নায়ু কোষ, কিন্তু স্নায়ুতন্ত্র নাই, হ্যাঁ? বা কি বলে পরিপাক তন্ত্র নাই। হ্যাঁ, পরিপাকের জিনিসগুলা পরিবহন করার জন্য একটা নালী আছে যেটার নাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কিন্তু কোনো পরিপাক তন্ত্র নাই, হ্যাঁ? আচ্ছা, তো তাহলে এই বিষয়টাকে আমরা কি বলবো? কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার আরেকটা কি আছে? টিস্যু অর্গান। হ্যাঁ, যে টিস্যু আছে তার পাশাপাশি এখানে কোষের সংখ্যা আরো বেশি। একটা অঙ্গ সৃষ্টি হচ্ছে। ছোট, ছোট কিছু অঙ্গ সৃষ্টি হয়। হ্যাঁ? আচ্ছা, তো সেটা আচ্ছা, এর বারবার বলার দরকার নাই, তাই না? তারপরে আরেকটা কি আছে? অর্গান সিস্টেম গ্রেড। মানে অঙ্গ আছে, অঙ্গগুলো মিলিতভাবে সিস্টেম সৃষ্টি করে, মানে তন্ত্র সৃষ্টি করে। এটা একটু খেয়াল করো, আইডিয়াটা ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো যে আমাদের মুখ, হ্যাঁ, মুখের মধ্যে কি আছে? জিহ্বা। হুম, জিহ্বার গোড়াটা কিসের সাথে লাগানো? গলবিলের সাথে লাগানো। আচ্ছা, খুবই ভালো কথা। সেখান থেকে কি কি শুরু হলো? অন্ননালী বা খাদ্যনালী, এটা আরেকটা অঙ্গ। তারপরে দেখো কি আছে? খাদ্যনালী গিয়ে কিসের সাথে মিলিত হচ্ছে? পাকস্থলী, এইটা আরেকটা অঙ্গ। পাকস্থলীর সাথে কি লাগানো আছে? ক্ষুদ্রান্ত, এটা আরেকটা অঙ্গ। ক্ষুদ্রান্ত কিসের সাথে লাগানো আছে? বৃহদান্ত্র, এটা আরেকটা অঙ্গ। তাহলে দেখো এই যে একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে যুক্ত হয়ে হয়ে একদম মুখ থেকে শুরু করে বায়ুছিদ্র পর্যন্ত বিশাল বড় একটা নালীপথ সৃষ্টি করে ফেলছে। হ্যাঁ, আবার এটার সাথে আবার কে লাগানো আছে? যকৃত। যকৃত থেকে পিত্তনালী এসে কোথায় উন্মুক্ত হইছে? আমাদের ডিওডেনামে উন্মুক্ত হইছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে পুরা একটা কি গঠন করলো? একটা বড় একটা জিনিস গঠন করলো। এই বড় জিনিসের নাম কি? তন্ত্র। একাধিক অঙ্গ মিলে কি সৃষ্টি করলো? তন্ত্র সৃষ্টি করলো, এবং সেই অঙ্গগুলো সাধারণত একটা আরেকটার সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে একটা তন্ত্র সৃষ্টি করে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি মাত্রার প্রাণী? অর্গান সিস্টেম মাত্রার প্রাণী। তো তোমরা কি পড়বা? উদাহরণগুলা পড়তে হবে যে কি অবস্থা। কোষীয় মাত্রার গঠন কাদের ক্ষেত্রে দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। কোষ টিস্যু জানো যে এটা কি? হাইড্রা। আর হাইড্রা মানে কি? নিডারিয়া। ঠিক আছে? আচ্ছা, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কারা আছে? প্লাটিহেলমিনথেস গুলা। তো এদের দেহে একটু একটু অঙ্গ সৃষ্টি হয়, ছোট ছোট কিছু অঙ্গ সৃষ্টি হয় প্রথম এদের দেহে। আচ্ছা, তো কি ধরনের অঙ্গ? অঙ্গগুলোর নাম একটু পড়বা। চক্ষু বিন্দু, প্রোবসিস, জননাঙ্গ, এই সমস্ত অঙ্গ থাকে ছোটখাটো। আচ্ছা, অঙ্গ তন্ত্রমাত্রা, এই উদাহরণ এগুলা পড়বা, আমি আর বলতেছি না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করবে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী নিচের কোনটা? হ্যাঁ, কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী নিচের কোনটা? অপশনের মধ্যে থাকবে স্পঞ্জ, হাইড্রা, হ্যাঁ, তারপরে থাকবে ঘাসফড়িং, হ্যাঁ, তারপরে থাকবে যে কি? স্টারফিশ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী কোনটা? উত্তর কি হবে বলো তো? স্পঞ্জ, হাইড্রা, স্পঞ্জ হবে। স্পঞ্জ হবে। কেন স্পঞ্জ হবে? কারণ স্পঞ্জটা পরিফেরা পর্বের প্রাণী, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করো প্রশ্ন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গড়াইতে পারে। হ্যাঁ, প্রশ্ন তোমার এখানে নাম দেওয়া আছে কিন্তু পরিফেরা, হ্যাঁ, কিন্তু প্রশ্নের মধ্যে নাম আসবে স্পঞ্জ বা হাইড্রা, এগুলা নিডারিয়া পরিফেরা না থেকে ডাইরেক্ট প্রাণীর নাম দিয়েও প্রশ্ন হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার কি জানতে হবে? কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কারা আছে সেটার আইডিয়াটা ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। মানে পর্বভিত্তিক প্রাণীদের উদাহরণ তোমার জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লিভেজ। হ্যাঁ, ক্লিভেজ মানে কি? এটা নিশ্চয়ই কোথায় পড়ছো বলতো? ওই কি যেন এটার নাম? মানব জীবনের ধারাবাহিকতা। হ্যাঁ, মানব জীবনের ধারাবাহিকতাতে ক্লিভেজ বিষয়টা ছিল যে এটা কি? আমাদের জাইগোটের মাইটোসিস বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ বলা হয়। জাইগোট যখন সৃষ্টি হয় শুক্রাণু আর ডিম্বাণু মিলে, সেটার কি বলে মাইটোসিস ডিভিশনের নাম হচ্ছে ক্লিভেজ। আচ্ছা, তো সেই ক্লিভেজ কিভাবে হচ্ছে সেটার ভিত্তিতে প্রকারভেদ। প্রথমত আমরা বলি হলোব্লাস্টিক ক্লিভেজ, আর হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক আর মেরোব্লাস্টিক। হলোব্লাস্টিক মানে কি? ক্লিভেজ একেবারে হয়ে গেছে, মানে কি এই জাইগোটটা একেবারে টোটালি দুই ভাগে ভাগ হয়ে গেছে। হুম, জাইগোটটা টোটালি দুই ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেটার নাম হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ, মানে সম্পূর্ণ ক্লিভেজের নাম হলোব্লাস্টিক ক্লিভেজ। আর মেরোব্লাস্টিক ক্লিভেজ কি? মেরোব্লাস্টিকের ক্ষেত্রে ক্লিভেজটা সম্পূর্ণ হবে না, আংশিক থাকবে। এই যে দেখো একটু করে ভাগ হয়ে গেছে, একটু করে ভাগ হয়ে গেছে, আংশিক ক্লিভেজ, সেটার নাম হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। তো এই দুটার ক্ষেত্রে জাস্ট সংজ্ঞা জানলে হবে, আর কিছু জানতে হবে না।
কিন্তু আরেকটা প্রকারভেদ আছে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ। হ্যাঁ, বিভাজন তল। আচ্ছা, বিভাজন তলটা কি রকম? এটা কি এরকম কি বলে দ্বিপার্শ্বীয় প্রতিসমভাবে বিভক্ত হচ্ছে, নাকি আড়াআড়ি ভাবে বিভক্ত হচ্ছে, নাকি সর্পিল আকারে বিভক্ত হচ্ছে? এই বিভাজন তলের উপর ভিত্তি করে কিছু প্রকারভেদ আছে তোমাদের বইয়ের মধ্যে, সেগুলোর উদাহরণ সহ দেওয়া আছে, সেগুলো একটু পড়তে হবে। সেগুলো কি কি প্রকারের হবে? সেগুলো হবে যে কি, একটা হচ্ছে অরিও ক্লিভেজ, একটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, আর একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। হ্যাঁ, তো সেটা তোমাদের উদাহরণ সহ জানবা। দেখো কি লিখা আছে, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর জাইগোটের মাইটোসিস বিভক্তির মাধ্যমে কোষ সৃষ্টি হয় তার নাম হচ্ছে ক্লিভেজ বা সম্ভেদ। আচ্ছা, ক্লিভেজ যদি সম্পূর্ণ হয় তাহলে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ, আংশিক হলে কি বলা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, ডিমের যেই প্রান্তে কুসুম থাকে তার নাম ভেজিটাল পোল, যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে তার নাম কি অ্যানিমেল পোল। ঠিক আছে। আচ্ছা, আর এরপরে ওই যে বিভাজন তলের উপর ভিত্তি করে যে প্রকারভেদ, এটার উদাহরণগুলো তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। যে অরিও ক্লিভেজ কাদের ক্ষেত্রে ঘটে? আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কাদের ক্ষেত্রে ঘটে? কর্ডাটা। তুমি মনে রাখবা যে তুমি দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কর্ডাটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, আচ্ছা। তারপরে সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যানিলিডা আর মলাস্কার প্রাণীদের ক্ষেত্রে সর্পিল ক্লিভেজ দেখা যায়। তাহলে তুমি এখানে পর্বের নাম পড়লা, হ্যাঁ, তোমার আরো কি জানতে হবে? ওই পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কি আছে সেগুলোর আইডিয়াটাও মাথার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, প্রশ্ন প্রাণী পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসো যে কি ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি, ভ্রূণ স্তরের উপরে ভিত্তি করে। 156201 কি সমস্যা একটু বলো তো। ভাইয়া, সর্পিল ক্লিভেজে বলা হচ্ছে যে অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ার সমূহ ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার সমূহের সাথে চক্রাকারে স্থান পরিবর্তন করে। এটা হুম, একটু বুঝাই দিলে ভালো হয়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সেটা কোথায় গেল? আচ্ছা, এখানে স্থান পরিবর্তনের যে বিষয়টা, হ্যাঁ, আচ্ছা আগের ছবিটাতে যাই আমরা। হুম, এই যে দেখো, হ্যাঁ, এখানে বিষয়টা সর্পিল কেন বলা হচ্ছে, হ্যাঁ, সর্পিল কেন বলা হচ্ছে, সেটার একটা কারণ হচ্ছে কি আমাদের, ধরো একটা কি বলে জাইগোট, হ্যাঁ, জাইগোটের এক প্রান্তে নিউক্লিয়াস আছে, এক প্রান্তে কুসুম বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, এবং এটা কি, এটা হচ্ছে আংশিক ক্লিভেজ হয়। হ্যাঁ, তো এইদিকে কিছু ক্লিভেজ হয়েছে কিছু কোষ, আবার এইদিকে কিছু কোষ। হ্যাঁ, আচ্ছা, তো সর্পিল হওয়ার একটা কারণ হচ্ছে কি এখানে যে কোষ আছে বা এখানে যে কোষ আছে এগুলো স্থান বিনিময় করে। হ্যাঁ, স্থান বিনিময়টা কি রকম ভাবে হতে পারতো? পাশাপাশি কিন্তু হতে পারতো, যে এটার বদলে এটাই পাশে আসলো এটাই পাশে আসলো না, এরকম করে হয় না। কিভাবে হয়? স্পাইরালি হয়। হ্যাঁ, একটু ঘুরে গিয়ে আরেকজনের সাথে স্থান বিনিময় করে। তো ওই যে আরেকজনের সাথে ঘুরে গিয়ে স্থান বিনিময় করে সেজন্য এটার নাম সর্পিল ক্লিভেজ হয়ে গেছে। ঠিক আছে, ধরো এই যে এখানকার যে কোষটা আছে, এইটা আড়াআড়ি ভাবে এটার সাথে কি করতে পারে? স্থান বিনিময় করতে পারে। বা এখানকার যে কোষটা আছে সেটা এখানকার সাথে স্থান বিনিময় করতে পারে। মানে মানে ধরো এরকম পাশাপাশি না গিয়ে, হুম, এরকম আড়াআড়ি যেতে পারে। হ্যাঁ, বা কি বলে এখানে যেটা আছে সেটা এইদিকে নিচের দিকে নেমে যেতে পারে। হ্যাঁ, ধরো এখানে তো দুই সারি, উপরের সারির একটা নিচের সারির কোণাতে যেতে পারে, বা নিচের সারির একটা উপরের সারির এই দিকে উঠে আসতে পারে। মানে স্থান বিনিময়ের ক্ষেত্রটা, তলটা বিভিন্ন দিকে থাকতে পারে। হ্যাঁ, সেজন্য এগুলা সর্পিল ক্লিভেজ বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দ্বিস্তরী আর হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী। আমরা জানি যে ভ্রূণ অবস্থায় কি থাকে? তিনটা ভ্রূণীয় কোষ স্তর থাকে। কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। হ্যাঁ, আচ্ছা, তো যাদের তিনটা আছে তাদের নাম কি? ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। যাদের দুইটা আছে তাদের নাম ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আর যাদের একটা আছে তাদের নাম হচ্ছে ইউনিব্লাস্টিক প্রাণী। হ্যাঁ, তোমাদের বইতে ডিপ্লো আর ট্রিপ্লোই আছে। তোমরা আগে এই দুটার উদাহরণ জানবা, যে ডিপ্লোব্লাস্টিক কোনটা। আমরা সবাই জানি যে হাইড্রাটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর ট্রিপ্লোব্লাস্টিক কোনগুলো? প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে উপরের দিকের যত পর্ব আছে সবগুলো হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এই তিনটা ভ্রূণীয় কোষের স্তর কে আবিষ্কার করছে? লোকটার নাম এইচ সি পেন্ডার।
এটা হচ্ছে PANDER, হ্যাঁ, HC প্যান্ডার, ঠিক আছে। আচ্ছা, আর ইউনিপ্লাস্টিক কোনটা? ইউনিপ্লাস্টিক পরিফেরা, এটা একটু লিখে রাখো। তারপরে দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্যটা তোমরা পড়বা। পার্থক্যটার মূল বিষয় কি থাকবে? যে এই যে বিভিন্ন অঙ্গতন্ত্র সৃষ্টি হয়, হ্যাঁ, তোমরা ওই যে মানব জীবনের ধারাবাহিকতা পড়ছো মনে হয়, ওখানে যে দেখছো যে এক্টোডার্ম থেকে কি কি অঙ্গ সৃষ্টি হয়, মেসোডার্ম থেকে কি কি অঙ্গ সৃষ্টি হয়, হ্যাঁ, বা আরেকটা কি যেন এন্ডোডার্ম থেকে কি কি অঙ্গ সৃষ্টি হয়। তো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই ভ্রূণীয় কোষস্তর গুলা থেকে সৃষ্টি হয়, এবং ভ্রূণীয় কোষস্তর 3টা থাকলে ওই 3 স্তর থেকে সৃষ্টি হয়। 2 স্তর যাদের, তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় না, হ্যাঁ, তারা অঙ্গতন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী হবে না, ঠিক আছে। তো এটা একটা মৌলিক পার্থক্য তাদের থাকবে, হ্যাঁ। আর অন্যান্য যা আছে তোমরা পড়লে বুঝবা, আমি এগুলো বলতেছি না। আচ্ছা, তারপরে কি প্রতিসমতা? প্রতিসমতা মানে কি? দেহটাকে সমান অংশে ভাগ করতে পারা। যদি সমান অংশে ভাগ করা যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? প্রতিসম প্রাণী বলবো। এখন কি রকম প্রতিসম, সেটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন, হ্যাঁ। দেখো, কোন একটা প্রাণীকে তার দেহের একটা নির্দিষ্ট তল বরাবর যদি 2 ভাগ করা যায়, একটা নির্দিষ্ট তল বরাবর যদি 2 ভাগ করা যায়, তাহলে সেটার নাম হবে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, একটা নির্দিষ্ট তল বরাবর। যেমন আহ, এই যে এখানে যেটা চিংড়ি দেখানো হচ্ছে, এই লম্বালম্বি ভাবে একদম মাঝ বরাবর যদি একটা তল কল্পনা করি, তাহলে এটা কি হবে? সমান 2 ভাগে ভাগ হবে। বা তুমি যদি একটা এরকম মানুষ হয়ে থাকো, হ্যাঁ, তোমাকে একদম এই যে কি বলে, 2 চোখের মাঝখান, নাকের মাঝখানে নেজাল সেপ্টাম, তারপরে ইনসিসর দাঁতগুলোর একদম সামনের যে কি বলে মাঝখানে ফাঁকা, সেই ফাঁকা দিয়ে যদি এভাবে নামায় দেওয়া যায় একটা তল, তাহলে তুমি সমান 2 ভাগে ভাগ হবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা নির্দিষ্ট তল বরাবর সমান 2 ভাগে ভাগ হবে। তোমাকে কেউ এদিক দিয়ে কেটে ফেললো, এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় নাই। বা এদিক দিয়ে কাটছে, তুমি দ্বিপার্শ্বীয় প্রতিসম ভাবে তোমাকে কাটা হয় নাই। একটা নির্দিষ্ট তল বরাবর যদি সমান 2 ভাগ হয়, তাহলে তার নাম হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, আর যে কোনো তল বরাবর যদি সমান 2 ভাগে ভাগ করা যায়, সেটার নাম অরীয় প্রতিসম, হ্যাঁ। অরীয়র ক্ষেত্রেও সমান 2 ভাগে ভাগ হচ্ছে, দ্বিপার্শ্বীয়র ক্ষেত্রেও সমান 2 ভাগে ভাগ হচ্ছে। পার্থক্য কোথায়? দ্বিপার্শ্বীয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তল থাকবে, অন্য তল দিয়ে কাটলে হবে না। অরীয়র ক্ষেত্রে যে কোনো দিক দিয়ে কাটলে এটা সমান 2 ভাগে ভাগ হবে। এই যে কোনো তল দিয়ে তুমি কাটলে এই জিনিসটাকে সমান ভাগে ভাগ করতে পারবা। আচ্ছা, আবার আরেকটা আছে দ্বি অরীয়। একই সময়ে 2টা তল দিয়ে তাকে টোটাল 4টা সমান অংশে ভাগ করা যাবে। একই সময়ে 2টা তল দিয়ে তাকে টোটাল 4টা তলে ভাগ করা যাবে। তো সেরকম গুলাকে আবার বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। আর এই যে পাশে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে যে কোনো দিক দিয়ে তুমি তল কল্পনা করো না কেন, কোনো দিক দিয়ে কেটে কুটে এটাকে সমান 2 ভাগ করা সম্ভব নয়, হ্যাঁ। সেটার নাম হচ্ছে কি? অপ্রতিসম প্রাণী, ঠিক আছে। আবার আরেকটা আছে কি? গোলীয় প্রতিসম। প্রাণীটা গোলক আকৃতির, হ্যাঁ, প্রাণীটা গোলক আকৃতির, এবং আমরা জানি গোলকের একটা কেন্দ্র থাকে, এবং গোলকের কেন্দ্র বরাবর গমনকারী যে রেখা, সেটার নাম কি? গোলকের ব্যাস, তাই না? ব্যাস বরাবর একটা রেখা কল্পনা করলে এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে সমান। তো এই ধরনের যে গোলাকৃতির যে প্রতিসমতা, সেটাকে বলে হচ্ছে গোলীয় প্রতিসমতা। তোমাদের উদাহরণগুলা পড়তে হবে, এবং মনে রাখো যে আমাকে যদি বলতে বলা হয় যে জুলজি থেকে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বলেন, হ্যাঁ, সেই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আমাকে বলতে বললে আমি প্রথম অধ্যায় থেকে 2টা জিনিসের নাম বলবো। একটা হচ্ছে প্রতিসমতা, আর একটা হচ্ছে সিলম, হ্যাঁ। প্রতিসমতা আর সিলম, তো এটা ভালো করে পড়বা উদাহরণগুলা, হ্যাঁ। গোলীয় প্রতিসম কারা? ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে, বৈজ্ঞানিক নামটা সহ জেনে রাখবা। ভলভক্স গ্লোবেটার। তারপর রেডিওলারিয়ার ক্ষেত্রে প্রাণীটার নাম কি হতে পারে? অ্যাক্রোস্ফিরা ট্রিপানাটা, হ্যাঁ। হেলিওজোয়া কি রকম হতে পারে? জিমনোস্ফিরা এলবিডা, ঠিক আছে। এগুলা কি? প্রোটিস্টান জীব, হ্যাঁ। প্রোটিস্টান জীব মানে কি? ওই যে প্রোটিস্টা যে একটা ইয়া ছিল, কিংডম ছিল, সেটার অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর হচ্ছে তোমার মনে রাখার সুবিধার জন্য তুমি কি পড়বা? শুধু প্রথম অংশটা পড়বা, যাতে তুমি আনসারটা করতে পারো ভালো মতো। ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ভলভক্সটা কি? এটা একটা ফটোসিনথেটিক প্রোটিস্ট, হ্যাঁ। প্রোটিস্টা যেগুলা, হ্যাঁ, সেগুলা হচ্ছে কি তোমার কিন্তু কি ছিল না, কি বলে, আদিকোষী জিনিস ছিল, হ্যাঁ। তো ওদের কিন্তু ফটোসিনথেসিস করতে পারার কথা ছিল না, কিন্তু এইটা ফটোসিনথেসিস করতে পারে, হ্যাঁ। আচ্ছা,
তো উদাহরণ মূলত তুমি পড়বা কি নিচের কোনটা গলীয় প্রতিসম, এইগুলো হচ্ছে গলীয় প্রতিসম। আচ্ছা, পরীয় প্রতিসমতা, হ্যাঁ উদাহরণগুলা পড়বা বাংলা নাম এবং ইংরেজি নাম সহ। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, বাংলা ইংরেজি নাম সহ পড়তে হবে। জেলিফিশ কি? অরেলিয়া। সি অ্যানিমন কি? মেট্রিডিয়াম। দ্বিঅরীয় প্রতিসম উদাহরণ কি? টিনোফোরা পর্বের প্রাণীরা। টিনোফোরা পর্বের কি প্রাণী আছে? সিলোপ্লানা, সিলোপ্লানা। হ্যাঁ, আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসম কারা আছে পড়বা? প্রজাতির বৈজ্ঞানিক নামটা কি বলে এটার নাম? প্রজাপতির বৈজ্ঞানিক নামটা পড়বা। হ্যাঁ, যে পিরিস ব্রাসিকি, ব্রাসিকি। আচ্ছা, তারপর এখানে মানুষ তো জানোই, প্লাস ডি দিয়ে রাখো। ডাইজেস্টে আরো দুই একটা এক্সট্রা প্রতিসমতার উদাহরণ আছে, সেগুলো পড়তে হবে। আচ্ছা, খণ্ডকায়নটাও বেশ ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, খণ্ডকায়ন বিষয়টা কি রকম, যে কি একটা প্রাণীর দেহ খণ্ডিত, হ্যাঁ খণ্ডকগুলা সমান হতে পারে, অসমান হতে পারে, হ্যাঁ সমান বা অসমান হতে পারে। যদি সবগুলা খণ্ডক সমান হয় তাহলে আমরা বলবো সমখণ্ডকায়ন, আর খণ্ডকগুলা যদি অসমান হয় তাহলে বলবো অসমখণ্ডকায়ন। তুমি উদাহরণটা পড়বা। আচ্ছা, প্লাস দিয়ে ডি লিখে রাখো। কেন? কারণ খণ্ডকায়নের আরো প্রকারভেদ আছে। হ্যাঁ, যে এটা কি বাহ্যিক খণ্ডকায়ন নাকি অভ্যন্তরীণ খণ্ডকায়ন, নাকি বাহ্যিক অভ্যন্তরীণ দুই ধরনেরই খণ্ডকায়ন আছে, এরকম একটা প্রকারভেদও আছে। ঠিক আছে? আচ্ছা, যেমন তোমরা যে ঘাসফড়িং পড়ছো, ঘাসফড়িং এর খণ্ডকায়নটা কিন্তু বাহ্যিক। হ্যাঁ, ওদের যে বাহিরের যে খোলস, হ্যাঁ সেই খোলসের মধ্যেই খণ্ডকায়নটা দেখা যায়, কিন্তু ভিতরে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা কিন্তু খণ্ডিত না। মালপিজিয়ান নালিকা লম্বা একটা নালী, এর মধ্যে খণ্ড নাই। ভিতরে হেপাটিক সিকা ছিল, এটা একটা লম্বা নালী, এর মধ্যে খণ্ড নাই। ভিতরে গিজার্ড ছিল, ক্রপ ছিল, এগুলো খণ্ডিত নয়, এক একটা আলাদা আলাদা অঙ্গ। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আবার আমরা যদি তাহলে ওইটা কি? ওইটা হচ্ছে বাহ্যিক খণ্ডকায়ন। হ্যাঁ, আবার যদি আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করি, দেখো আমাদের কেন্দ্র বরাবর কি আছে? আমাদের কেন্দ্র বরাবর আছে একটা কি, এটার নাম বলতো? সুষুম্না কাণ্ড। হ্যাঁ, সুষুম্না কাণ্ডটা একক কোনো লম্বা অস্থি নয়, এটা আবার খণ্ড বিশিষ্ট, 33টা অস্থিখণ্ড নিয়ে গঠিত। আচ্ছা, সুষুম্না কাণ্ড যে অস্থিখণ্ড গুলো নিয়ে গঠিত, আচ্ছা কাণ্ড বলতেছি কেন, এটার নাম কি? আচ্ছা, মেরুদণ্ড, মেরুদণ্ড, সরি। হ্যাঁ, এটার নাম হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, মেরুদণ্ড যে 33টা অস্থিখণ্ড নিয়ে গঠিত, হ্যাঁ সেই 33টা অস্থিখণ্ডের নাম কি বলতো? কশেরুকা। কশেরুকা। ইব্রাস। কশেরুকা, তাই না? এই কঙ্কালতন্ত্র পড়ো নাই তোমরা? অসম্পূর্ণ আছে কতগুলো, লাম্বারে 5টা একসাথে। কঙ্কালতন্ত্র অধ্যায়টা তোমাদের পড়া হয়েছে? না হয় নাই। না স্যার স্যার, এই রুটিনে আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাই বলে এটা পারবা না নাকি, কি বলো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কি যেন বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মেরুদণ্ডটার মধ্যে এই যে খণ্ডক যেগুলো আছে দেখো, হ্যাঁ তার মানে আমরা কিন্তু অভ্যন্তরীণ ভাবে খণ্ডকায়িত। হ্যাঁ, তাহলে এটা হবে অভ্যন্তরীণ খণ্ডকায়নের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার কিছু প্রাণী আছে যাদের বাহ্যিক খণ্ডকায়নও আছে, অভ্যন্তরীণ খণ্ডকায়নও আছে। তো ওইটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন। ঠিক আছে? আচ্ছা, উদাহরণগুলো জানতে হবে, ডাইজেস্টের মধ্যে ওইটা দেওয়া আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে অঞ্চলায়ন। হ্যাঁ, দেহকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়, যেমন ওই যে ঘাসফড়িং এ তোমরা পড়ছো কি, যে মস্তক, বক্ষ, উদর, এক একটা এক এক অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, সেই উদর অঞ্চলে আবার কয়টা খণ্ডক থাকে? হ্যাঁ, আলাদা আলাদা খণ্ডক থাকে, বক্ষের মধ্যে আলাদা খণ্ডক থাকে। আচ্ছা, যাই হোক, এক একটা অঞ্চলকে কি বলে? ট্যাগমাটা, এগুলো পড়বা। তারপরে এই পাতায় আর কিছু নাই, পরের পাতায় গিয়ে এই যে সিলম। হ্যাঁ, যদি একটা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা জিজ্ঞেস করা হয়, আমি কি বলবো? এই অধ্যায় থেকে সিলমটা পড়বা। হ্যাঁ, আচ্ছা, মনে করো তোমার পড়ার মতো সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তোমার আর পড়ার কোনো এনার্জি নাই। হ্যাঁ, তুমি মনে মনে ঠিক করলা যে আচ্ছা আমি একটা টপিক একটু রিভিশন দেই। হ্যাঁ, তখন মনে করো কোনো একটা জায়গায়, হ্যাঁ ধরো কাউকে পাইলা, হ্যাঁ এবং সে একটু জ্ঞান কাণ্ড বিশিষ্ট, মেডিকেলের ভর্তির জ্ঞান কাণ্ড রাখে এরকম একজন মানুষ, এবং তাকে জিজ্ঞেস করলা যে আচ্ছা বলেন তো, একটা টপিক পড়তে চাই, কোনটা পড়া উচিত? তার মাথায় যদি জ্ঞান কাণ্ড কিছু থেকে থাকে তাহলে সে বলবে তুমি সিলোমের উদাহরণগুলো পড়ো। ঠিক আছে? আচ্ছা, তো সেই সিলোমের যে প্রকারভেদ, হ্যাঁ সেটার প্রকারভেদ এবং উদাহরণ খুবই সোজা জিনিস। আচ্ছা, সিলোম কাকে বলে আগে আমাকে সেটা বলো। হাত যার তোলা আছে, আগে বলো তো সিলোম কাকে বলে? আহ সাসরিবা বিনতে ইমতিয়াজ। এই নাম এত কঠিন কেন, বলো। বিনতে ইমতিয়াজ, সামনের অংশ পড়া যাচ্ছে না সহজে।
সিলম কাকে বলে? আচ্ছা, দেরি করতেছে, আমাদের আরো হাত চলে আসছে। সোলাইমান ইলিয়াস, বলো তো। কিরে, হাত তুলে কথা বলে না কেন? আনিকা তাবাসসুম সিনথিয়া, বলো। স্যার মেসোডার্ম কোষে নির্মিত একটা মেসোডার্মাল গহ্বর পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে। পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তো সেটার নাম হচ্ছে সিলম। ঠিক আছে, খুবই ভালো কথা। আচ্ছা, তো সেই সিলম সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথমে সিলমের সংজ্ঞাটা আমরা জিজ্ঞেস করলাম কেন? কারণ সিলম কি বুঝায়, হ্যাঁ, সেটা দিয়ে প্রকারভেদটা আসবে। সিলম কি? দেহগহ্বর। হ্যাঁ, সিলম হচ্ছে কি? দেহগহ্বর। এখন দেহগহ্বর বলতে আমরা কোনটা বুঝি? আমাদের পরিপাক নালীর মধ্যে তো গহ্বর আছে, পাকস্থলী তো একটা গহ্বরওয়ালা জিনিস, তাই না? পাকস্থলীর মধ্যে গিয়ে খাবার দাবার গুলা ঢোকে, হ্যাঁ, তো পাকস্থলীও তো একটা গহ্বর বা প্রকোষ্ঠ। সেটা কি সিলম হবে? না, সেটা সিলম হবে না। হ্যাঁ, আচ্ছা। বা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এগুলার ভিতরে তো প্রকোষ্ঠ, না, এগুলো সিলম না। সিলম কোনটা? সিলম হচ্ছে আমাদের ভ্রূণীয় অবস্থায়, দেখো এটা একটা ভ্রূণীয় অবস্থা। ভ্রূণীয় অবস্থায় এই যে এটা কি, ভিতরের স্তর যেটা এন্ডোডার্ম, মাঝখানের স্তরটা মেসোডার্ম, আর বাহিরের স্তরটা হচ্ছে একটোডার্ম। ঠিক আছে, আচ্ছা। তো এই এন্ডোডার্মের ভিতরে এমনিতেই গহ্বর থাকে, এন্ডোডার্মের ভিতরে এমনিই গহ্বর থাকে। তোমরা ওই যে কি কি যেন ওইটা মানব দেহের কি, এটার নাম ধারাবাহিকতা, সেটার মধ্যে এই যে পড়ে আসছিল গ্যাস্ট্রুলা দশাটার ছবি কিরকম ছিল, এরকম একটা ছবি ছিল গ্যাস্ট্রুলা দশায়। হ্যাঁ, এই মাঝখানে যে গহ্বরটা, হ্যাঁ, এই গহ্বরটা থেকে সৃষ্টি হবে সিলম। কিন্তু মেসোডার্মের মধ্যে যে একটু ফাঁকা থাকে, হ্যাঁ, সেটা দিয়ে কি বলে, সরি, এটা দিয়ে হবে হচ্ছে সিলম। মেসোডার্মের ভিতরে যে ফাঁকা, হ্যাঁ, সেটা কিন্তু এখানে সিলম হবে না। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে আর্কেন্টেরন। আর্কেন্টেরনটা রূপান্তরিত হয়ে সিলম হবে। আচ্ছা, তাহলে সিলম কিসের রূপান্তর? আর্কেন্টেরনের রূপান্তর। কেমন? আচ্ছা, আর এখানে যেটা দেখা যাচ্ছে এন্ডোডার্মের ভিতরে গহ্বর, এইটা হবে তোমার পরিপাক নালীর গহ্বর। এটা হবে পরিপাক নালীর ভিতরের গহ্বর। পাকস্থলীর গহ্বরটা হবে এইটা থেকে। ঠিক আছে? আচ্ছা, তো এটাতে কি অবস্থা দেখো, এটাতে মেসোডার্ম স্তরে কোনো গহ্বর নাই। হ্যাঁ, এটাতে মেসোডার্ম স্তরের মধ্যে কোনো গহ্বর নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাসিলোমেট, এবং এই জায়গাটা কি দিয়ে পূরণ করা? এই জায়গাটা কিছু যোজক কলা দিয়ে পূরণ করা আছে। প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক যোজক কলা দিয়ে পূরণ করা থাকে এটা। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিলোমেট বলবো আমরা। আর এটার ক্ষেত্রে কি অবস্থা? এন্ডোডার্ম আছে, এন্ডোডার্মের বাহিরে গহ্বর আছে, কিন্তু গহ্বরটা কি দিয়ে বেষ্টিত নয়? গহ্বরটা চতুর্দিকে মেসোডার্মাল কোষ দ্বারা বেষ্টিত নয়, চতুর্দিকে মেসোডার্মাল কোষ দ্বারা বেষ্টিত নয়। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একদিকে মেসোডার্ম আছে, দুই দিকে নাই। এইগুলা টুং টুং থেকে আসতেছে। আচ্ছা, এখানে দেখো শুধু বাহিরের দিকে মেসোডার্ম দিয়ে আবৃত, হ্যাঁ, ভিতরের অংশে মেসোডার্ম নাই, মেসোডার্মাল কোষ নাই। এই যে এটার ক্ষেত্রে দেখো, এই মাঝখানে যে গহ্বরটা, গহ্বরটার বাহিরেও মেসোডার্মাল কোষ স্তর, ভিতরেও মেসোডার্মাল কোষ স্তর, হ্যাঁ, দিয়ে এটা কি এইখানকার যে গহ্বরটা, এটার নাম হচ্ছে সিলম। হ্যাঁ, দুই দিক থেকে আবৃত থাকতে হবে। তো এটা হচ্ছে ইউসিলোমেট, এটা হচ্ছে অপ্রকৃত সিলোমেট বা সিউডোসিলোমেট, আর এটার নাম হচ্ছে অ্যাসিলোমেট, মানে সিলম নাই, কোনো গহ্বর নাই। সিউডোসিলোমেটের অনেকগুলো আবার এক্সট্রা নাম আছে। সিউডো কথাটার মানে কি? নকল, তাই না? ভ্রান্ত, অপ্রকৃত। তো বিভিন্ন শব্দ ইউজ করা যেতে পারে বাংলায়, তো সেটা দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে যে কি
নিচের কোনটা ভ্রান্ত সিলম বিশিষ্ট প্রাণী, হ্যাঁ নিচের কোনটা অমুক বিশিষ্ট প্রাণী। আচ্ছা, তোমাদের মেইনলি পড়তে হবে উদাহরণ, এগুলা কোনটা কি এত বোঝার প্রয়োজন নাই, ঠিক আছে। তুমি উদাহরণটা ঠুস করে মুখস্থ করে ফেলবা যে কি অবস্থা। স্ত্রী প্রাণীর প্রথমে সংজ্ঞাটা পড়লা, এগুলো অলরেডি জানো। আচ্ছা, অ্যাসিলোমেট। আচ্ছা, যেটাতে গহ্বর নাই, কি দিয়ে ভরানো থাকে ফাঁকা জায়গাটা? মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে বা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকে। মেসেনকাইম শব্দটাও লিখে রাখো। আচ্ছা, আর কি কি প্রাণী আছে? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস। তোমরা কলেজে বিএনসিসি বলে একটা কি বলে এক ধরনের সংগঠন আছে না, স্কাউটের যেটা মানে বড়দের যেটা স্কাউট, সেটাকে কি বলে? বিএনসিসি, তাই না? সেই বিএনসিসি থেকে আমরা কি বানায় ফেলবো? পিএনসিসি। হ্যাঁ, পিএনসিসি পিজি। হ্যাঁ, আচ্ছা, পিএনসিসি পিজি হচ্ছে কি অ্যাসিলোমেটের উদাহরণ। হ্যাঁ, অ্যাসিলোমেটের উদাহরণ কি রকম? একটা হচ্ছে পি দিয়ে পরিফেরা, আর একটা এন দিয়ে হচ্ছে কি কি বলে এটার নাম? নেমারশিয়া। হ্যাঁ, তারপরে আরেকটা কি সি দিয়ে, ও সরি, উফ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এন দিয়ে নেমারশিয়া, তারপর সি দিয়ে কি নিডারিয়া, আরেকটা সি দিয়ে কি টিনোফোরা, আর পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, জি দিয়ে ন্যাথোস্টোমুলিডা, ঠিক আছে। আচ্ছা, নেমারশিয়া আর ন্যাথোস্টোমুলিডা, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। আচ্ছা, আর সিডোসিলোমেটের উদাহরণ কি আছে? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরিঙ্কা, একান্তোসেফালা ও এন্টোপ্রোক্টা। একান্তোসেফালা ও এন্টোপ্রোক্টা, এটাকে আমরা মনে রাখতে পারি কি দিয়ে? র্যাঙ্ক ই। হ্যাঁ, র্যাঙ্ক ই দিয়ে মনে রাখবো আমরা এটাকে, ঠিক আছে। আচ্ছা, আর দিয়ে রোটিফেরা, এ দিয়ে একান্তোসেফালা, এন দিয়ে নেমাটোডা, কে দিয়ে কাইনোরিঙ্কা, ই দিয়ে এন্টোপ্রোক্টা, ঠিক আছে। আচ্ছা, ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট যেগুলো আছে সেটার ক্ষেত্রে কি অবস্থা হবে? হ্যাঁ, সেটার ক্ষেত্রে কথা হচ্ছে যে কি বলে আমাদের প্লাটিহেলমিনথেসের পরে যে ইয়াগুলো আছে, কি বলে নেমাটোডার পরে যে পর্বগুলো আছে, নেমাটোডার পরের সব পর্বগুলো হচ্ছে ইউসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে সিলোমের আবার আরো দুই ধরনের প্রকার আছে, সাইজোসিলাস সিলম, এন্টারোসিলাস সিলম। সাইজোসিলাস এটা হচ্ছে উৎপত্তিগত প্রকারভেদ। হ্যাঁ, মেসোডার্মের মধ্যে ফাটল ধরে যদি গহ্বর সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে সাইজোসিলাস সিলম বা সাইজোসিল। উদাহরণ কারা? এগুলা পড়বা। এন্টারোসিলাস, ওই আর্কেন্টেরন থেকে যদি সিলম হয় তাহলে সেটার নাম হচ্ছে এন্টারোসিলাস সিলম। উদাহরণগুলা পড়বা। আর হিমোসিলোমেট, হিমোসিলোমেট কারা আছে? মলাস্কা, আর্থ্রোপোডা, মানে যাদের সিলম আছে কিন্তু সিলমের মধ্যে রক্ত ছড়ানো থাকে। কেন? যে ওদের রক্ত সংবহন হচ্ছে উন্মুক্ত রক্ত সংবহন, বদ্ধ রক্ত সংবহন নয়। হ্যাঁ, তার মানে ওদের সিলোমের মধ্যে রক্ত থাকে, সেজন্য ওদেরকে কি বলা হয়? হিমোসিলোমেট প্রাণী। উদাহরণ কি? মলাস্কা আর আর্থ্রোপোডা গুলা, ঠিক আছে। আচ্ছা, মলাস্কার ক্ষেত্রে একেবারে উন্মুক্ত নয়, অর্ধমুক্ত সংবহন। হ্যাঁ, আচ্ছা, এরপরে পৌষ্টিক নালীর উপরে ভিত্তি করে প্যারাজোয়া, এন্টারোজোয়া ক্লাসিফিকেশন করা হচ্ছে। হ্যাঁ, যাদের পৌষ্টিক নালী থাকে না তাদেরকে প্যারাজোয়া বলে। উদাহরণ কি? এন্টারোজোয়া কি পড়বে এগুলো। তারপরে ইতিহাসগুলা, হ্যাঁ ইতিহাস খেয়াল করো যে কি হেকেল। হ্যাঁ, ওই যে ফাইভ কিংডম ধারণা, ফাইভ কিংডম ধারণা কি বলে কে দিছেন? হ্যাঁ, কে দিছেন? এটা হচ্ছে হুইটেকার। হ্যাঁ, হুইটেকার, আর এইচ হুইটেকার প্রথম ফাইভ কিংডম ধারণা দিছেন। তার আগে প্রোটোজোয়া এবং মেটাজোয়া নামে দুইটা কিংডমে ভাগ করা হতো, সেই ভাগটা কে করছিল? হেকেল করছিল। আচ্ছা, ফাইভ কিংডম যেটা কি বলে হুইটেকার করলো, হ্যাঁ, সেই ফাইভ কিংডম গুলা কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টিয়ার, অ্যানিমেলিয়া। একটু ইতিহাস গুলা জানবা, অত বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু জানতে হবে। হ্যাঁ, জানতে হবে। তারপর যেটা যে আমরা যে শ্রেণীবিন্যাস করব, আসলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি ছিল? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জ্ঞানটাকে সুবিন্যস্ত করা। হ্যাঁ, আমরা আমরা যে জানবো আমাদের বাসার পাশে যে কুকুরটা ঘোরাফেরা করে, হ্যাঁ সেটাকে জানার জন্য কি তোমার ওই কুকুরটাকে একটু আস্তে আস্তে গিয়ে ধরে, হ্যাঁ ওর গায়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এরকম করে জানতে হবে না। হ্যাঁ, বা তোমার তুমি যে মাছগুলা খাও, হ্যাঁ সেগুলোর বৈশিষ্ট্য জানার জন্য তোমার সব মাছ কেনার পর আলাদা আলাদা করে ধরে ধরে বৈশিষ্ট্য জানতে হবে না। হ্যাঁ, তুমি একবার মাগুর মাছের বৈশিষ্ট্য শিখলা, হ্যাঁ আরেকবার ওইদিকে শিং মাছের বৈশিষ্ট্য শিখলা, আরেকবার রুই মাছের বৈশিষ্ট্য শিখলা, এরকম করে আসলে শিখে শেষ করা যাবে না। তো জ্ঞানটাকে একটা সুবিন্যস্ত ওয়েতে সাজানোর জন্য আমরা কি করলাম? আমরা শ্রেণীবিন্যাস করলাম, ঠিক আছে। যে কি
বিভিন্ন দল উপদলে ভাগ করা হলো, যে যাদের এই বৈশিষ্ট্য আছে তারা কি হবে, তারা হোমোসেপিয়েন্স হবে। যাদের এই রকমের বৈশিষ্ট্য আছে তারা কি হবে, তারা বুফোমেলানোস্টিকটাস হবে। হ্যাঁ, যাদের এই রকমের বৈশিষ্ট্য আছে তারা কি হবে, তারা উচেরেরিয়া ব্যানক্রফটি হবে। হ্যাঁ, তো এরকম করে আমরা আলাদা করে শ্রেণীবিন্যাসটা করলাম। তো সেই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা টোটাল ধাপ কয়টা আছে? টোটাল ধাপ হচ্ছে 7টা। হ্যাঁ, টোটাল ধাপ 7টা না, আবশ্যিক ধাপ হচ্ছে 7টা। টোটাল বললে 21টা চলে আসবে। খেয়াল করে রাখো, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টা। কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, 7টা। ঠিক আছে? আর এই যে এক একটা যে ধাপ, এই ধাপগুলোকে কি নামে ডাকা হয়? এগুলো সবাই জানো যে ট্যাক্সন নামে ডাকা হয়। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। আচ্ছা, প্রজাতি। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। প্রজাতির সংজ্ঞাটা কে দিছে? আর্নেস্ট মায়ার দিছে। আচ্ছা, প্রজাতি শব্দটা কে প্রবর্তন করছে? হ্যাঁ, এটার ক্ষেত্রে এক বইতে লিখলো আর্নেস্ট মায়ার। হ্যাঁ, আবার অন্য আরেকজন রাইটার আছেন, উনি লিখছেন জন রে। হ্যাঁ, উনি লিখছেন কি? জন রে। নামটা একটু লিখে রাখো। হ্যাঁ, যে কি অবস্থা? জন রে। জ দন্ত ন, তারপরে বয়সীন রয় একার রে। হ্যাঁ, আচ্ছা, তো অপশনের মধ্যে যদি মায়ার না দেখো, যদি দেখো যে জন রে আছে, তার মানে তুমি তখন জন রেটা দাগাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে ট্যাক্সোনমি নিয়ে আলোচনা, হ্যাঁ, এই ট্যাক্সোনমির বিষয়টা, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কাকে বলা হয়? বলতো শ্রেণীবিন্যাসের জনক কে? Carolus Linnaeus. শ্রেণীবিন্যাস না অ্যারিস্টটলে করলো, লিনিয়াস কোত্থেকে আসলো? হ্যাঁ, Carolus Linnaeus দ্বিপদ নামে Carolus গ্রন্থ রচনা Linnaeus. করেন। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, জনক হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক আমাদের ক্যারোলাস লিনিয়াসই। যদিও অ্যারিস্টটল প্রথম শ্রেণীবিন্যাসের একটা চেষ্টা করছিল, কিন্তু ওগুলো ছিল অসম্পূর্ণ শ্রেণীবিন্যাস। হ্যাঁ, ওই সময়ে তো আসলে কিছুই আবিষ্কার হয় নাই, কোনো বৈশিষ্ট্যই ওরা ঠিক মতো জানতো না। হ্যাঁ, পরবর্তীতে গিয়ে যখন মোটামুটি সবকিছু প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ, তখন আমরা শ্রেণীবিন্যাসের জনক বললাম কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। আচ্ছা, আর যে সাবজেক্টটা, হ্যাঁ, এই শ্রেণীবিন্যাস বিদ্যা যে সাবজেক্টটা, সেটার নাম কি হয়ে গেল? সেটার নাম হয়ে গেল ট্যাক্সোনমি। হ্যাঁ, আর এই ট্যাক্সোনমি শব্দটাকে প্রবর্তন করলেন বিজ্ঞানীর নাম এ পি ডি ক্যান্ডল। হ্যাঁ, এ পি ডি ক্যান্ডল। আচ্ছা, উনি ওনার লেখা কোন বইতে এই নামটা প্রথম ব্যবহার করেন? হ্যাঁ, ওনার লেখা বইটার নাম থিওরি অফ এলিমেন্টারি বোটানি। থিওরি অফ এলিমেন্টারি বোটানি বইতে উনি প্রথম এই ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে? আচ্ছা, আর কি জানবো আমরা এখান থেকে? আমরা পরের পাতায় চলে যাব। গিয়ে ওই যে দেখো, শ্রেণীবিন্যাসের যে আবশ্যিক ধাপগুলো ছিল, সেগুলো ছাড়া ইন টোটাল কতগুলো ধাপ হতে পারে? 21টা। হ্যাঁ, এবং সেটা কে দিছে? বিজ্ঞানীর নাম কি? সিমসন। সাল জানার দরকার নাই। সিমসন 21টা ক্যাটাগরি বা স্তরের কথা বলেছেন। যেমন তোমরা তো ইন্টারে পড়ছো যে কি অবস্থা, কি এটার নাম যেন, করডাটা পর্ব। করডাটা পর্বের পরে কি থাকার কথা? ক্লাস, তাই না? কিন্তু পর্বের পরে কি আছে? উপপর্ব। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আচ্ছা, উপপর্বের মধ্যে আবার কি আছে? সুপার ক্লাস। ক্লাসের আগে আবার কি আছে? সুপার ক্লাস। এই যে মাঝখানে দিয়ে যে বাকি যে ধাপগুলা, হ্যাঁ, এগুলা মিলে টোটাল স্তর এরকম কয়টা হতে পারে? 21টা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবং সেটা কে বলছে বা কে বের করছে? সিমসন বের করছে। হ্যাঁ, আচ্ছা, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে? দ্বিপদ নামকরণ প্রথম কে করেন? হ্যাঁ, প্রবর্তক বলে জিজ্ঞেস করে নাই, জাস্ট বলছে দ্বিপদ নামকরণ প্রথম কে করেন, বা দ্বিপদ নাম প্রথম কে ব্যবহার করেন। এরকম একটা প্রশ্ন তোমাকে করছে, এবং তুমি অপশনের মধ্যে দেখতে পাচ্ছ কাসপার বাউহিন বলে একটা নাম আছে। হ্যাঁ, কাসপার বাউহিন বা গাসপার্ড বাউহিন, হ্যাঁ, যেটাই থাকুক না কেন, এরকম একটা নাম আছে। হ্যাঁ, আর সেখানে ক্যারোলাস লিনিয়াস বা অন্য কিছু থাকতে পারে। তো যদি বলে যে প্রথম এটার ব্যবহারটা কে করেন, হ্যাঁ, এবং অপশনের মধ্যে এরকম কাসপার বাউহিন বলে একটা কথা আছে, তাহলে তুমি সেটার উত্তর দিবা কাসপার বাউহিন। হ্যাঁ, বাউহিন এটা সর্বপ্রথম ব্যবহার করা শুরু করছিল, কিন্তু উনি বৈজ্ঞানিকভাবে জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। হ্যাঁ, যে উনি ওই সময়ে আবিষ্কার করা একটা দুইটা প্রাণী নিয়ে হয়তো নাম দিছে দুইটা শব্দ দিয়ে,
কিন্তু তারপরে যে আরো যে বিশাল বিস্তৃত প্রাণী জগৎ আছে সবার নামকরণ কিভাবে হবে, হ্যাঁ, সেই সংক্রান্ত কোনো নীতিমালা বা সেই উনি ব্যাখ্যা করতে পারেন নাই বা বলে যাইতে পারেন নাই। হ্যাঁ, তো সেজন্য উনি প্রথম জিনিসটা ব্যবহার করলেও দ্বিপদ নামকরণের প্রবর্তক পরবর্তীতে এসে কে হলেন? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, উনি একদম বিস্তারিত ব্যাখ্যা সহ যে কিভাবে কিভাবে নাম দিতে হবে, কোনটার নাম কেন এরকম দিব, হ্যাঁ, সেই বিস্তারিত ব্যাখ্যা সহ পদ্ধতিটার প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করে দ্বিপদ নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। তোমাকে যদি জিজ্ঞেস করে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন কে? উত্তর ক্যারোলাস লিনিয়াস। তোমাকে যদি প্রশ্ন করে দ্বিপদ নামকরণ প্রথম কে করেন? অপশনের মধ্যে বাউহীন নাই, অপশনের মধ্যে বাউহীন নাই, তখনও উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে দ্বিপদ নামকরণ প্রথম কে করেছিলেন বা প্রথম কে ব্যবহার করেছিলেন, অপশনের মধ্যে এখন বাউহীন আছে, তখন বাউহীন। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করবা বিষয়টা হচ্ছে প্রবর্তন বা প্রতিষ্ঠাতা এই টাইপের কিছু বললে এটা চোখ বন্ধ করে লিনিয়াস। হ্যাঁ, প্রবর্তক প্রতিষ্ঠাতা ছাড়া এমনি যদি বলে জিনিসটা প্রথম কে ব্যবহার করছিলেন, হ্যাঁ, এই টাইপের যদি বলে তখনও কি হবে? লিনিয়াস। যদি অপশনে কি না থাকে? বাউহীন না থাকে। যদি বাউহীন থাকে তখন এটা হবে। আচ্ছা। আর এই লিনিয়াসের লেখা বই, হ্যাঁ, বইপত্রের বিষয়গুলো ডাইজেস্টের মধ্যে আছে, সেগুলো একটু পড়বা। হ্যাঁ, ওনার ২ টা বই আছে। একটাতে উনি দ্বিপদ নামকরণের বিষয়ে প্রথম আলোকপাত করছিলেন। হ্যাঁ, যে এরকম আমি করতে চাই বা এরকম করা যায়, করলে ভালো হবে। হ্যাঁ, তো সেটা একটা। হ্যাঁ, আর আরেকটাতে উনি বিস্তারিতভাবে নীতিমালা সহ বিষয়টা তুলে ধরছেন। ২ টা আলাদা বই। একটাতে জাস্ট ধারণাটা নিয়ে আসছেন, আরেকটাতে নীতিমালা প্রতিষ্ঠা করছেন। সেটা আবার কনফিউশন করা যাবে না, ডাইজেস্টের মধ্যে লিখা আছে। নীতিমালাগুলো তুলে ধরেন বা দ্বিপদ নামকরণের নীতিমালা, দ্বিপদ নামকরণ প্রতিষ্ঠিত হয় কোন বইয়ের মধ্যে? সেটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচারি। হ্যাঁ, সেটার নাম কি? সিস্টেমা ন্যাচারি। হ্যাঁ, এটা ছাড়া আরেকটা বই যেটা সেটার নাম হচ্ছে জেনেরা প্লান্টারাম। বা কি বলে? স্পিসিস প্লান্টারাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইগুলা একটু ডাইজেস্টে আছে, পড়বা। ত্রিপদ নামকরণ কে করছে? পাখি বিজ্ঞানী শ্লেজেল। এটাও আইসিজেডএন স্বীকৃত পদ্ধতি। আচ্ছা, আইসিজেডএন মানে কি সবাই জানি, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। আচ্ছা, তাহলে আবার পরের এইটা কি? পরের এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সংস্থাটার নাম, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কমিশন। হ্যাঁ, প্রতিষ্ঠানটা যে বইয়ের মধ্যে নামকরণের নিয়মগুলো লিখে রাখে সেই বইটার নাম হচ্ছে কোড। হ্যাঁ, বইয়ের নাম হচ্ছে কোড। হ্যাঁ, সংস্থা বা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, আইসিজেডএন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে রেটিনা, কিন্তু প্রতিষ্ঠানটার যে বইগুলো আছে সেগুলোর নাম ডাইজেস্ট। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার এটা হচ্ছে ডাইজেস্ট। হ্যাঁ, আর এই কমিশনটা হচ্ছে রেটিনা। আচ্ছা, যাই হোক, বুঝছো নিশ্চয়ই। আচ্ছা, তো এগুলো একটু পড়বা। তারপরে কি অবস্থা? তারপরে এই পাতা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, কিছু পড়ার নাই। হ্যাঁ, আচ্ছা, পরের পাতায় গিয়ে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা রিডিং করতে পারো, কোনো এমসিকিউ হওয়ার কথা নয়। আচ্ছা, এখন যে বিষয়টা আসবে, আমরা আস্তে আস্তে পর্বের বর্ণনার দিকে আগায় যাব। যে পর্ব, প্রাণী জগতে মোট পর্ব কয়টা আছে বলতো? স্যার 33টি। 33টা, মেজর 9টা। 33টা। প্রাণী জগতের মোট পর্ব 33 হচ্ছে 33টা। ঠিক আছে, 33 আচ্ছা, হ্যাঁ, 33টা। আর এর মধ্যে তোমাদের বই পুস্তকের মধ্যে যেগুলার বর্ণনা করা থাকে এগুলো হচ্ছে মেজর পর্ব। হ্যাঁ, মেজর পর্ব মানে কি? দেখো এই যে লেখা আছে মেজর ফাইলাম বা মেজর ফাইলা, যেই সমস্ত পর্বের প্রজাতি সংখ্যা 5000-এর বেশি, হ্যাঁ, এবং প্রজাতিগুলোর বড়সড় প্রভাব আছে পরিবেশের উপরে, হ্যাঁ, সেগুলোকে আমরা মেজর পর্ব বলি। হ্যাঁ, আর যেগুলোর প্রজাতি সংখ্যা এত বেশি নয়, হ্যাঁ, সেগুলোকে আমরা মাইনর পর্ব বলি। আচ্ছা, মেজর পর্ব মোট হচ্ছে 9টা। এর মধ্যে 8টা নন কর্ডাটা, একটা আছে কি কর্ডাটা। আচ্ছা, তো এই 33 পর্বের বর্ণনা কে দিচ্ছেন? হিকম্যান। কোন বইতে? ইন্টিগ্রেটেড প্রিন্সিপলস অফ জুওলজি বইতে। হ্যাঁ, বইয়ের নামগুলো একটু ভালো করে পড়িও, বই থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন গতবার নাকি তার আগের বার আসলো যে কি কি এটার নাম, মাইক্রোগ্রাফিয়া বইটা কার লেখা। হ্যাঁ, বা তার 1 বছর আগে আসলো যে ফিলোসফি জুওলজিক বইটা কার লেখা। হ্যাঁ, এরকম। তার আগে বোটানি থেকে সিস্টেমা ন্যাচারি, আচ্ছা ওইটা অবশ্য জুলজিতেও আছে।
হ্যাঁ, সেটা কিন্তু আসে। হ্যাঁ, এরকম বিভিন্ন বইপত্রের নামগুলা এবং তাদের লেখকের নামগুলা একটু জানতে হবে। হ্যাঁ, একটু না ভালো করেই জানতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে দেখো যে ৩৩ টা পর্ব যে আছে, অনেকে তোমরা এই পাতাটা খেয়াল করো না। হ্যাঁ, দেখো যে ফাইলাম 1 মেসোজোয়া, ফাইলাম 2 পরিফেরা, ফাইলাম 3 প্লাকোজোয়া, নিডারিয়া, টিনোফোরা, এই যে প্লাটিহেলমিনথেস, এই যে দেখো ন্যাথোস্টোমোলিডা বের হইছে, ওই সিলোমের উদাহরণের মধ্যে ছিল। তারপরে নেমারশিয়া বের হইছে, এগুলো সিলোমের উদাহরণের মধ্যে ছিল। রটিফেরা, এই যে কাইনোরিঙ্কা দেখো, এগুলো হচ্ছে আমাদের টোটাল সব ৩৩ টা ফাইলাম। কিন্তু আমরা শুধু এই বোল্ড করাগুলো পড়ি, তাই না? এগুলো হলো মেজর ফাইলাম। বুঝছো? আচ্ছা, ওখান থেকে এমসিকিউ এর জন্য কিছু পড়তে হবে না, আমি জাস্ট আইডিয়াটা দেখাইলাম যে এরকম আরো অনেক ফাইলাম আছে। আচ্ছা, আর এখান থেকে কি পড়বা? এই যে আমরা যে কি বলে করডাটা নন করডাটা বলতেছি, নন করডাটা প্রাণীদের কি কি বৈশিষ্ট্য আছে পড়বা, যে দেহে নটোকর্ড নাই, গলবিলীয় ফুলকারন্ধ্র নাই, লেজ থাকে না। হ্যাঁ, এগুলো তো পড়ছো নিশ্চয়ই ইন্টারে। হিমোগ্লোবিন কোথায় থাকবে এটা সেটা এগুলো পড়বা। তবে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখন আমরা পর্বের বৈশিষ্ট্যগুলা পড়ার দিকে চলে যাব। আচ্ছা, পর্বের বৈশিষ্ট্যগুলা পড়ার সবগুলা পর্বের ক্ষেত্রে ফরম্যাট একই ফরম্যাটে পড়াশোনাগুলো হবে। হ্যাঁ, কি অবস্থা? যে একটু করে ইতিহাস, হ্যাঁ, যে আমাদের এই পর্বটাকে কি নামে ডাকা হয়, পর্বটার নামকরণ কে করলো, হ্যাঁ, এই টাইপের কিছু কথাবার্তা, হ্যাঁ, এবং এরা সাধারণত কোথায় থাকে, হ্যাঁ, এগুলা। দ্বিতীয় কথা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। হ্যাঁ, শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে, তোমাকে কোনো একটা শনাক্তকারী বৈশিষ্ট্য তুলে দেওয়া হবে। হ্যাঁ, বলবে যে দেহে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের দেহে। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করবে যে কোন পর্বের প্রাণীদের জীবনচক্রে এমফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা দশা আছে। হ্যাঁ, তোমাকে এরকম করে প্রশ্নগুলো করবে। অথবা একেবারে স্যার একটা পর্ব নিয়েই ইন জেনারেল একটা প্রশ্ন করে ফেলতে পারেন যে নিচের কোনটি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এরকম করে প্রশ্ন করতে পারেন। অথবা এখান থেকে আরো এক ধরনের প্রশ্ন কি হয়, সেটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, দুইটা কলাম করা থাকে, হ্যাঁ, এক পাশে লেখা থাকে পর্বের নাম, আর এক পাশে লেখা থাকে বৈশিষ্ট্যের নাম। হ্যাঁ, বলা হয় নিচের কোনটা সঠিক। হ্যাঁ, এই অপশন উপরের দিকে এখানে থাকে ফাইলাম, আর এখানে থাকে বৈশিষ্ট্য। হ্যাঁ, লেখে যে পরিফেরার ক্ষেত্রে লিখলো কি যে শিখাকোষ। হ্যাঁ, তারপরে লিখলো নেমাটোডা। হ্যাঁ, নেমাটোডার ক্ষেত্রে কি লিখলো কোয়ানোসাইট। হ্যাঁ, তারপরে ধরো লিখলো আর্থ্রোপোডার ক্ষেত্রে কি লিখলো যে মালপিজিয়ান নালিকা। তারপর আরো একটা লিখলো, এরকম করে এবিসি প্রশ্নটা থাকে, এবিসিডি। তোমাকে বলতে হবে কোনটা সঠিক, তাহলে এটা সঠিক। হ্যাঁ, যে আর্থ্রোপোডাতে কি আছে, মালপিজিয়ান নালিকা আছে। তো এরকম করেও কিছু প্রশ্ন আসে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে পরিফেরা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো আমরা দেখি কেমন। এই যে দেখো খুব সুন্দর একটা পরিফেরা প্রাণী, এদেরকে আমরা কি নামে ডাকি? স্পঞ্জ নামে ডাকি। হ্যাঁ, দেহটা স্পঞ্জের মতো, হ্যাঁ, ভিতরে ভিতরে ফুটা ফুটা থাকে। আচ্ছা, এই যে ফুটাগুলা আমরা আস্তে আস্তে বাহির থেকে ভিতরের দিকে চলে যাই, এই যে দেহের যে ফুটাগুলা, এই ফুটার নাম কি? ফুটার নাম হচ্ছে অস্টিয়া। হ্যাঁ, ফুটার নাম কি? অস্টিয়া। আচ্ছা, দেহের ভিতরে একটা বড় গহ্বর আছে দেখা যাচ্ছে, এই যে ভিতরে একটা বড় গহ্বর আছে, হ্যাঁ, ভিতরের মধ্যে। আচ্ছা, সেই বড় গহ্বরটার নাম কি? স্পঞ্জোসিল। আর গহ্বরের যেটা মুখ, এই যে মুখটা, এই মুখটাকে কি বলা হয়? অস্কুলাম। হুম, গায়ের ছিদ্রের নাম কি? অস্টিয়া। হ্যাঁ, গায়ের ছিদ্রের নাম কি? অস্টিয়া। এই গায়ের মধ্যে ছোট ছোট অনেক ছিদ্র। আর এই কি বলে ভিতরের যে বড় গহ্বর, তার মুখের নাম অস্কুলাম, গহ্বরটার নাম কি? এই গহ্বরটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। গহ্বরের নাম কি? স্পঞ্জোসিল। আচ্ছা, আমাদের অন্তকঙ্কাল যেমন অস্থি তরুণাস্থি দিয়ে গঠিত, তো ওদের সব প্রাণীর দেহেই একটা অন্তকঙ্কাল, একটা অভ্যন্তরীণ কাঠামো একটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এদের ক্ষেত্রে অভ্যন্তরীণ কাঠামো কি দিয়ে গঠিত হয়? এদের ক্ষেত্রে অভ্যন্তরীণ কাঠামো গঠিত হয় দুই ধরনের জিনিস দিয়ে। এই যে তোমরা দেখতেছো কাটার মতো অনেকটা তারকা আকৃতির, হ্যাঁ, কিছু শক্ত কাটার মতো জিনিস দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে স্পিকিউল। ঠিক আছে, এরকম স্পিকিউল থাকে। অথবা কিছু জৈব তন্তু থাকে, জৈব তন্তুর নাম হচ্ছে স্পঞ্জিন। হ্যাঁ, তাহলে স্পঞ্জিন বা স্পিকিউল নামক, হ্যাঁ, জৈব তন্তু, আহ কি বলতেছি আমি, উল্টা বলছি। হ্যাঁ, এই যে কথা জড়ায় যাচ্ছে, কয়েকদিন হলো খেয়াল করতেছি আমি এটা আমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি যেন বলবো, স্পিকিউল গুলা হচ্ছে কাটা, আর জৈব তন্তুর নাম হচ্ছে স্পঞ্জিন। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এগুলো দিয়ে দেহের কাঠামো অবলম্বনটা হয়। তারপরে দেখো দেহের মধ্যে এই যে কিছু কোষ দেখা যাচ্ছে, হ্যাঁ, কোষগুলার সাথে একটু লেজ আছে। লেজের মধ্যে আবার একটা ফ্লাজেলা আছে। আমরা যদি বড় করে দেখি এই যে এরকম, হ্যাঁ, এই যে কোষটা, কোষের একটা ফ্লাজেলা আছে, আবার কিছু প্রবর্ধনও আছে। এরকম প্রবর্ধনযুক্ত ফ্লাজেলা বিশিষ্ট যে কোষটা, কোষের নাম হচ্ছে কোয়ানোসাইট। তো এরকম কোয়ানোসাইট কোষ আহ কার ক্ষেত্রে আছে? পরিফেরা প্রাণীর ক্ষেত্রে আছে। সাথে আবার আরেকটা অ্যামিবার মতো আকৃতিওয়ালা কোষও আছে, নাম কি? অ্যামিবোসাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, আর কি আছে এখানে? আমাদের গঠনগতভাবে আর তেমন কোনো কথা নাই। তো এরা জীবনচক্রে সাধারণত প্রাপ্তবয়স্ক অবস্থায় নিশ্চল হয়ে থাকে। এই যে দেখো, কিছু একটা জিনিসের গায়ের সাথে লাগানো থাকে, ওইখান থেকে আর নড়ে না সে। হ্যাঁ, আমাদের মতো অলস। ঠিক আছে? আচ্ছা, তো সেটা কিসের বৈশিষ্ট্য হচ্ছে? আমাদের পরিফেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো তুমি কি কি পড়বা। আসলে পরিফেরার সবগুলা বৈশিষ্ট্যই পড়তে হবে। যে এরা কি? এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। গায়ের ছিদ্র অস্টিয়া। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা কি? যে দেহে সংবহন তন্ত্র নাই। আসলে তো কোনো সংবহন তন্ত্রই নাই, কোনো তন্ত্রই নাই। এটা তো কোষীয় মাত্রার প্রাণী। তো প্রাণীটার দেহের মধ্যে তো বিভিন্ন জিনিসপত্রের পরিবহন হতে হবে। হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোর পরিবহন তো হতে হবে। তো এগুলোর পরিবহন কি দিয়ে হবে? পরিবহনের জন্য তো একটা তরল লাগবে। সেই তরলটা কি? পানি। ঠিক আছে? পানি দ্বারা পরিবাহিত হয়। এই যে দেখো, তোমার বইয়ের মধ্যে যে ছবি আছে, এই দেহের মধ্যে যে ছিদ্রগুলা অস্টিয়া, অস্টিয়া অস্টিয়া দিয়ে ভিতরে ঢুকলে এরকম নালীপথ আছে ভিতরে অনেক। হ্যাঁ, এই নালীপথ দিয়ে, আর এরা তো সাধারণত পানিতে থাকে এই প্রাণীগুলো। এই নালীপথ দিয়ে পানি ঢোকে, পানি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়, বা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। তাহলে পানি প্রবাহিত হওয়ার সাথে সাথে পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গুলা পরিবহন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সংবহন তন্ত্রটা, হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হলো যে দেহে পানি প্রবাহের জন্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র আছে কোন পর্বের প্রাণীদের দেহে? বলো তো উত্তর কি? পরিফেরার এরা একাইডার্মাটা। ভাস্কুলার তো না। পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটা মনে হয়। হ্যাঁ, একাইডার্মাটা। পানি সংবহন তন্ত্র একাইনোডার্মা। একাইনোডার্মাটা। ঠিক আছে? পানি সংবহন তন্ত্র বললে একাইনোডার্মাটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানেও পানি সংবহিত হচ্ছে, কিন্তু পানি সংবহনের জন্য যে সিস্টেমটার নাম হচ্ছে নালিকা তন্ত্র বা স্পেশাল ক্যানাল সিস্টেম। হ্যাঁ, পানি পরিবহন হচ্ছে ঠিকই, কিন্তু পরিবহন করার জন্য যে ইয়েটা, যে সিস্টেমটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্পেশাল ক্যানাল সিস্টেম বা নালিকা তন্ত্র। ওয়াটার ভাস্কুলার সিস্টেম এটা কোথায় আছে? এটা আছে একাইনোডার্মাটাতে। এগুলো ওলটপালট করা যাবে না। দেখো, হ্যাঁ, পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আছে। তারপরে এগুলো তো অলরেডি আমরা বলছি, পড়বা। আচ্ছা, আর এখানে কারো যদি পড়তে বেশি কষ্ট হয়, হ্যাঁ, পড়তে যদি কষ্ট হয়, হ্যাঁ, আমি অবশ্যই বলবো কি বুঝে বুঝে জিনিসগুলা পড়তে। কিন্তু যদি মনে রাখতে কষ্ট মনে হয় অনেকের, এটা এই অধ্যায়ে সমস্যাটা হয়, সেক্ষেত্রে শুধু এই যে হাইলাইট করা শব্দগুলা তুমি পড়বা। হ্যাঁ, জিনিসটা কি পড়ার দরকার নাই যদি মনে রাখতে না পারো। হ্যাঁ, আচ্ছা, যে কোষীয় মাত্রার গঠন অস্টিয়া, অস্কুলাম, স্পঞ্জোসিল, হ্যাঁ, তারপরে কি আছে? কোয়ানোসাইট, নিশ্চল, অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। জাস্ট শব্দগুলা মুখস্থ করলা। হ্যাঁ, তো এই শব্দগুলা কিসের সাথে জড়িত? পরিফেরার সাথে জড়িত। তাহলেও তোমার ঠেকা কাজটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, হয়তো প্রশ্ন কঠিন করলে পারবা না, কিন্তু ইদানিং প্রশ্ন আসলে কঠিন হয়ও না। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে উদাহরণগুলা পড়তে হবে। উদাহরণে বাংলা নামগুলা পড়বা এখানে। ইংরেজি বৈজ্ঞানিক নাম পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, ওই যে নিচে দিয়ে আরো উদাহরণ দেওয়া আছে বিভিন্ন ধরনের স্পঞ্জ। আর শুরুতেই হেডলাইনের মধ্যেই বিশাল বড় করে একটা পড়া আছে যে কি? পরিফেরা বা ছিদ্রালো প্রাণী। হ্যাঁ, তাহলে পরিফেরা পর্বের প্রাণীদেরকে কি প্রাণী বলা হয়? ছিদ্রালো প্রাণী বলা হয়। এবং এরা কি নামে পরিচিত? সাধারণভাবে এরা স্পঞ্জ নামে পরিচিত। ঠিক আছে? আচ্ছা, তো এরা সাধারণত কি হয়? অধিকাংশ সামুদ্রিক হয়। কারা মিঠা পানির বাসিন্দা। স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীগুলো মিঠা পানিতে থাকে। আর নামটা কি দিছে? রবার্ট গ্রান্ট। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু পড়বা। এর পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে
হাইড্রা। হাইড্রা মানে কি? নিডারিয়া। হ্যাঁ, তুমি হাইড্রার যে বৈশিষ্ট্য পড়ছো সেগুলাই নিডারিয়ার বৈশিষ্ট্য। এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। এই যে হাইড্রার দেহে কি আছে? এরকম কর্ষিকা আছে, হ্যাঁ, তারপরে পাদচাকতি থাকে, হ্যাঁ, তারপরে এই যে এই কোষগুলোর নাম কি? নিডোব্লাস্ট কোষ। আচ্ছা, একটা জিনিস আমি বলবো সেটা কি? সেটা হচ্ছে জীবনচক্রে ২ টা দশা আছে। একটা হচ্ছে পলিপ দশা, আরেকটা হচ্ছে মেডুসা দশা। পলিপ ও মেডুসা দশা। এই মেডুসা নামটা শুনছো তোমরা আগে কোথাও? বলো তো মেডুসা কে ছিল? গ্রিক পুরাণের একজন দেবী ছিল। গ্রিক আচ্ছা, গ্রিক দেবী অভিশপ্ত। ছিল, তাই না? অভিশপ্ত, হ্যাঁ, খুবই ভালো কথা। হ্যাঁ, একজন অভিশপ্ত দেবী ছিল গ্রিক কল্পকাহিনীর। হ্যাঁ, আচ্ছা, নাম ছিল মেডুসা। হ্যাঁ, তো ওনাকে সাপের মতো আকৃতি বানায় দিছিল, উনি সাপের মতো করে চলাফেরা করত। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এই যে মেডুসা যে চলে, হ্যাঁ, সেটার থেকে আমরা কি বললাম? যে চলনশীল দশার নাম হচ্ছে মেডুসা। হ্যাঁ, তো এই নিডারিয়া গুলো, নিডারিয়ার নামগুলা অধিকাংশগুলাই গ্রিক পুরাণ থেকে ইয়ে করে নেওয়া হয়েছে। তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে জীবনচক্রে ২ টা দশা আছে। একটা হচ্ছে কি বলে? স্থির দশা। হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি? পলিপ দশা। পলিপ, পলিপ মানে স্থির। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে কি? মেডুসা দশা। মেডুসা দশাটা মুক্তভাবে সন্তরণশীল, মানে সাঁতার কাটতে পারে। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারে। আচ্ছা, তো আ এই কি বলে? সচল দশায়, সঞ্চারণশীল দশায় এরা কি প্রক্রিয়ায় প্রজনন করে? এরা যৌন প্রক্রিয়ায় প্রজনন করে। আর অসঞ্চরণশীল দশায় প্রজনন করে অযৌন প্রক্রিয়ায়। তাহলে পলিপ গুলা হচ্ছে অযৌন প্রজননকারী, আর মেডুসা গুলা হচ্ছে যৌন প্রজননকারী। ঠিক আছে? আচ্ছা, তো এটাই পড়বা। আরো অবশ্যই পড়ার বিষয় আছে, সেগুলো আমি বললাম না, কারণ হাইড্রা তোমরা জানো। হ্যাঁ, আচ্ছা, একদম শুরু থেকে দেখো উপরে যে এটা কে নামকরণ করছে? হ্যাশট্যাগ। এটাকে সাগরের ফুল বলা হচ্ছে, এটা সেটা বলা হচ্ছে, পড়বা। আর এই পয়েন্ট গুলা পড়বা, এগুলো অলরেডি জানো তোমরা। ঠিক আছে? আচ্ছা, আর উদাহরণ, হ্যাঁ, উদাহরণ কি আছে? হাইড্রা, জেলিফিশ, হ্যাঁ, আরো জেলিফিশ, সমুদ্র পালক। এগুলোর বৈজ্ঞানিক নাম লাগবে না। আর এই যে আরো এগুলা কি কি আছে নামগুলা পড়বা, বাংলা নাম। আচ্ছা, এরপরে কি আসবে? আমাদের প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি, কেমন? আচ্ছা, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে ওই যে শুরুতে এরা যে চ্যাপ্টা কৃমি সেই জিনিসটা আগে জানবো। এবং প্রাণী জগতের মধ্যে এরাই প্রথম ত্রিস্তরী প্রাণী। হ্যাঁ, তোমরা ওই যে ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক যে উদাহরণটা পড়লা, ইউনিব্লাস্টিক কোনটা ছিল? পরিফেরা। ডিপ্লোব্লাস্টিক কোনটা? নিডারিয়া। তার পরের গুলা ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক কোনটা? প্লাটিহেলমিনথেস। আচ্ছা, বৈশিষ্ট্যগুলা পড়বা যেগুলো দাগানো আছে। হ্যাঁ, যে কি অবস্থা? এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। খুবই ভালো কথা। দেহত্বকে সিলিয়া যুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল থাকে। হ্যাঁ, তারপরে এগুলো দেহের অঙ্গগুলোর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক টিস্যু দিয়ে পূরণ থাকে। সেটা তো একটু আগে জেনেই আসছো। যারা সিলমবিহীন, হ্যাঁ, তাদের ওই ফাঁকাগুলা কি দিয়ে পূরণ করা থাকে? প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক টিস্যু দিয়ে ফাঁকাটা পূরণ করা থাকে। ঠিক আছে? তারপরে এদের রক্ত সংবহন, এটা সেটা তন্ত্র এগুলো কিছুই থাকবে না। রেচন নালী কি? শিখাকোষ। রেচন তন্ত্র কি? শিখাকোষ দিয়ে রেচন হয়। আচ্ছা, জীবনচক্রে অনেক লার্ভা আছে। সেই লার্ভা গুলার নাম কোথায় লিখা আছে? ডাইজেস্টে লিখা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে খুব বেশি বৈশিষ্ট্য নাই। কিন্তু ইম্পর্টেন্ট কথা কি? যে এই যে এটা যে রেচন অঙ্গ শিখাকোষ, লার্ভা গুলার নাম কি? তারপরে প্যারেনকাইমা বা মেসেনকাইম টিস্যু দিয়ে দেহ পরিপূর্ণ। হ্যাঁ, কিসের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। আরো বেশি ইম্পর্টেন্ট কথা যেটা, এটার কিছু বৈজ্ঞানিক নাম পড়তে হবে। যেমন মানুষের যকৃত কৃমি, এটা কতবার প্রশ্নে আসছিল। ফেসিওলা হেপাটিকা। হ্যাঁ, যকৃত কৃমি নাম কি? ফেসিওলা হেপাটিকা। তারপরে ফিতা কৃমি, ফিতা কৃমির নাম কি? টেনিয়া সোলিয়াম। হ্যাঁ, বা টিনিয়া সোলিয়াম। রক্ত কৃমি নাম কি? এই নামগুলা উচ্চারণ করো আমার সাথে সাথে, তাহলে সহজ লাগবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে শিস্টোসোমা ম্যানসনি। শিস্টোসোমা ম্যানসনি। এটা কি? টিনিয়া সোলিয়াম। এটা কি? ফেসিওলা হেপাটিকা। ঠিক আছে? এগুলার বৈজ্ঞানিক নাম সহ পড়বা। তোমরা কেমনে বুঝবা যে কোনটার বৈজ্ঞানিক নাম লাগবে, কোনটা লাগবে না? দেখো, খেয়াল করো, এখানে বৈজ্ঞানিক নামের নিচেও দাগ দেওয়া আছে, বাংলা নামের নিচেও দাগ দেওয়া আছে। যেটাতে বৈজ্ঞানিক নামের নিচে দাগ আছে সেটার বৈজ্ঞানিক নাম সহ লাগবে। যেটাতে শুধু বাংলা নামের নিচে দাগ আছে সেটার শুধু বাংলা নাম পড়লেই হবে। হ্যাঁ, যে নিচের কোনটা এই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে প্লাটিহেলমিনথেস গুলা চ্যাপ্টা চ্যাপ্টা।
ও আচ্ছা, ওইখানে একটা কথা ছিল যে কি প্লাটিহেলমিনথেস গুলা কোন মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী? আচ্ছা মনে করে বলো দেখি একটু। কোষীয় মাত্রা নাকি কোষ টিস্যু মাত্রা নাকি টিস্যু অঙ্গ মাত্রা, কোনটা? টিস্যু অঙ্গ মাত্রা। ঠিক আছে, হ্যাঁ টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী ছিল এবং টিস্যু ওদের অঙ্গ মাত্রা। হ্যাঁ শুনতে পারছি, এবং ওদের কি কি অঙ্গ ছিল? ছোট ছোট কিছু অঙ্গ, চক্ষু বিন্দু, হ্যাঁ, বা প্রোবসিস, হ্যাঁ, বা কিছু জননাঙ্গ, এরকম কিছু অঙ্গ টঙ্গ ছিল। সেগুলো একটু দেখো, এই যে নিচের দিকে দেখো, এটা কি হলো? হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে ভিতর থেকে আসলে গলবিলটা বের হয়ে আসছে, হ্যাঁ, গলবিলটা বের হয়ে আসছে, এরকম বাহিরে বাড়ানো থাকে, এটার নাম হচ্ছে কি প্রোবসিস। তারপর এই যে এখানে চোখ, হ্যাঁ, চোখের মতো দুইটা বিন্দু, আই স্পট, চক্ষু বিন্দু সৃষ্টি হয়েছে। সুগঠিত চোখ নাই কিন্তু চক্ষু বিন্দু আছে, বা ভিতরে জননাঙ্গ একটু আছে, হ্যাঁ, আচ্ছা। তারপরে এই যে শিখাকোষ, শিখাকোষে আগুন জ্বলে না, খেয়াল রাখিও, শিখাকোষে আগুন জ্বলে না। আমি যখন প্রথম এই শিখাকোষের নাম শুনছিলাম ক্লাস 8-এ নাকি 9-এ, হ্যাঁ, মনে করছিলাম আচ্ছা এটার মধ্যে তাহলে আগুন জ্বলে বোধহয়, আলো বের হয় এটা থেকে, না, হ্যাঁ, এটার আকৃতিটা শিখার মতো, হ্যাঁ, এই যে আমাদের শিখার আকৃতি কিরকম আমরা সবাই জানি। স্পিরিট ল্যাম্পের ছবি যখন প্র্যাকটিক্যাল খাতায় আঁকছিলা, হ্যাঁ, এরকম করে একটা, এই এখানে আঁকা ভালো হয় না, এরকম করে একটা শিখা আঁকছিলা তাই না? নিচে এইদিকে কিছু একটা আছে ল্যাম্প, হ্যাঁ, আচ্ছা। তো এই যে সেম, হ্যাঁ, এটা অবশ্য উল্টা শিখা, হ্যাঁ, এই কোষটা এরকম উল্টা, ধরো এইদিকে স্পিরিট ল্যাম্পটা, হ্যাঁ, এটা একটা উল্টা শিখা হয়ে গেছে। এই শিখা আকৃতির যে কোষ তার নাম হচ্ছে শিখা কোষ, হ্যাঁ, এটা রেচনাঙ্গ হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে অনেকগুলা বিষয় আমরা অলরেডি পড়ে ফেললাম, হ্যাঁ, আর আমরা এখন একটু বিরতি নিতে চাচ্ছি, এখন 3:30 হয়ে গেছে, দিন ছোট, এখনই আসরের নামাজ পড়া যাবে, যারা নামাজ পড়বা তারা নামাজ পড়ে ফেলো, ঠিক আছে, এখনই আসরের নামাজ পড়া যাবে, আজান দেয় নাই এটা কোনো সমস্যা না, হ্যাঁ, এখনই পড়া যাবে, সময় হয়ে গেছে, হ্যাঁ, পড়ে ফেলো, আমিও পড়তেছি, 5 মিনিট পর আসবো আর কি আবার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার শুরু করছি। আচ্ছা, সবাই আছো তোমরা, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পর্যন্ত পড়ছিলাম? প্লাটিহেলমিনথেস পর্যন্ত পড়ছিলাম। এখন কথা হচ্ছে নেমাটোডা বা নেমাহেলমিনথেস। আমরা শুরুতেই বলছিলাম একটা ফরম্যাট কি, হেডলাইনটা খেয়াল করতে হবে, হেডলাইনটা খেয়াল করতে হবে। খেয়াল করো যে নেমাটোডা পর্বের আরো একটা নাম বলা হচ্ছে, নাম কি? নেমাহেলমিনথেস। হ্যাঁ, এদেরকে কি নামে ডাকা হয়? গোলকৃমি নামে ডাকা হয়। পর্বের নাম কে দিছে? গগেনবার। হ্যাঁ, আচ্ছা, এদেরকে গোলকৃমি বা সুতাকৃমি বলা হচ্ছে, খুবই ভালো কথা। আচ্ছা, তো এখন আমরা কি জানবো? আমরা জানবো এদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, যে এগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীগুলো সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট তুমি অলরেডি পড়ে আসছো সিউডোসিলোমের উদাহরণের মধ্যে, যে ওখানে নেমাটোডাটা ছিল, দেহটা অখণ্ডকায়িত, হ্যাঁ, খণ্ডকায়িত না, এই যে লম্বা একটা নলের মতো দেহ, কোনো খণ্ড নাই, কৃমিগুলার গায়ে কোনো খণ্ড থাকে না, কিন্তু কেঁচোর গায়ে খণ্ড থাকে, কেঁচোটা অ্যানিলিডা, কৃমিটা নেমাটোডা, ঠিক আছে, আচ্ছা। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা কি, যে দেহটা তো লম্বা একটা নলের মতো, একটা নালীর মতো, সেটার ভিতরে আবার ওদের যে পরিপাক নালী, দেখো ওর দেহটাই একটা নালী,
তার ভিতরে আবার আরো একটা নালী আছে, ওর পরিপাক তন্ত্রটা লম্বা একটা নালী। তাহলে দেহে নলের ভিতরে নল, দেহে নলের ভিতরে নল ধরনের গঠন পাওয়া যায় কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে? উত্তর হচ্ছে নেমাটোডা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এবারের ভর্তি পরীক্ষার জন্য, মনে রাখিও। দেহে নলের ভিতরে নল গঠন বা টিউব উইদিন টিউব লাইক স্ট্রাকচার পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেমাটোডা পর্বের প্রাণীতে। আচ্ছা, তাহলে জিনিসটা জানবা। আর কি বিষয়, যে এদের পুরুষ ও স্ত্রী প্রাণী আলাদা। হ্যাঁ, স্ত্রী প্রাণীর মাথাটা একরকম থাকে, পুরুষ প্রাণীর মাথাটা একরকম থাকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পড়বা, ঠোঁট আছে, এই কয়েকটা পয়েন্ট পড়লে হচ্ছে। আচ্ছা, আর নিচের দিকে গিয়ে বৈজ্ঞানিক নাম সহ বাংলা নাম পড়তে হবে, যে কি? চোখ কৃমি নাম কি? লোয়া লোয়া। গোল কৃমি বা কেঁচো কৃমি নাম কি? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। হুক কৃমি নাম কি? নেকাটর আমেরিকানাস, নেকাটর আমেরিকানাস। আচ্ছা, গোদ রোগের কৃমি বা ফাইলেরিয়া কৃমি, এটার আরো কি নাম আছে? ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমির নাম কি? উচেরেরিয়া ব্যানক্রফটি। হ্যাঁ, উচেরেরিয়া ব্যানক্রফটি, ঠিক আছে। আচ্ছা, এই নামগুলো তোমাদের জানতে হবে। এগুলো কিসের অন্তর্ভুক্ত? এগুলো নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। এই নামগুলা কেন জানতে হবে? কারণ নেমাটোডাটা সিউডোসিলোমেট প্রাণী, আর সিউডোসিলোমেট পর্ব। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে নিচের কোনটা অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী? তো অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী কোনগুলা? নেমাটোডা পর্বের প্রাণীগুলো। তোমাকে এগুলো অবশ্যই সবগুলা জানতে হবে বৈজ্ঞানিক নাম সহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে মলাস্কা। আচ্ছা, মলাস্কার ক্ষেত্রে আমরা যেটা শুরুতে ওই একই ফরম্যাট, একদম হেডলাইনে কি লিখা আছে, যে মলাস্কাটার নাম কি? কম্বোজ প্রাণী। নামকরণ কে করছে? লিনিয়াস। মলাস্কা নিয়ে যে গবেষণা, মলাস্কা নিয়ে যে পড়াশোনা, সেটার নাম কি? মেলাকোলজি, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো কথা। এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, বৈশিষ্ট্যের মধ্যে একটা বিষয় কি, এই যে দেখো ছবির মধ্যে, যে এদের দেহের উপরে একটা কি থাকে? শক্ত খোলক থাকে। আচ্ছা, বলো তো এই খোলকটার নাম কি? মেন্টাল মেন্টাল আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই খোলকটার নাম যারা মেন্টল বলছো, বা উনি কিছু জিজ্ঞেস করলেই তো ভিতরে উল্টাপাল্টা কাহিনী থাকে, সেই মনে করে যারা নিরাপদ থাকার জন্য কিছু বলো নাই। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, দেখো তো এই যে খোলসটার নাম মেন্টল লিখা আছে কিনা 3 নাম্বার পয়েন্টটাতে। মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। মেন্টল কি? একটা পাতলা আবরণ যেটা দিয়ে দেহটা আবৃত। মেন্টল থেকে খরিত পদার্থ দিয়ে কি সৃষ্টি হয়? খোলক বা শেল সৃষ্টি হয়। হ্যাঁ, খোলক যেটা, খোলকটার নাম মেন্টল নয়। মেন্টল আছে খোলকের নিচে। ডিম, সিদ্ধ ডিম কখনো নিজে হাতে সিলসিলা, হ্যাঁ নিশ্চয়ই সিলছো, খোসা ছাড়াইছো। তো ডিমের শক্ত খোলসটার নিচে একটা পাতলা পর্দা থাকে, হ্যাঁ, সেরকম এটার যে খোলসটা, শক্ত খোলকটার নিচে একটা পাতলা পর্দা আছে মূল দেহটাকে আবরণ করে। সেই পাতলা পর্দাটার নাম হচ্ছে মেন্টল। সেই মেন্টল থেকে খরিত পদার্থ জমে বাহিরে যে খোলস সৃষ্টি হয়, সেটার নাম খোলস বা শেল। হ্যাঁ, সেটার নাম মেন্টল নয়। এবং মেন্টলের আরেকটা নাম কি আছে? পেলিয়াম। হ্যাঁ, মেন্টল বা পেলিয়াম। এবং এই মেন্টল নিয়ে এত কথা কেন? কারণ প্রথম কথা হচ্ছে, তোমরা সবাই এই জায়গায় ভুল করো। হ্যাঁ, কোথায় থেকে যেন শিখে আসছো যে খোলসের নাম মেন্টল, কিন্তু আসলে খোলসের নাম মেন্টল না। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে কি, সেই মেন্টলের আবার আরেকটা কাজ আছে কোথায়? 7 নাম্বার পয়েন্টে দেখো কি, ফুলকা বা টেনিডিয়া, অথবা ফুসফুস, অথবা উভয়ই, অথবা মেন্টল দিয়ে শ্বসন হয়। ওই মেন্টলটা শ্বসনেও ভূমিকা রাখে। আবার শ্বসন অঙ্গগুলা কি কি আছে, সেটার জন্য 7 নাম্বার পয়েন্টটা হয়ে গেল। ফুলকা বা টেনিডিয়া, ফুসফুস বা উভয়ই বা মেন্টল, এগুলো কি? তার শ্বসন অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, আর এরা সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় কোনটা বাদে? গ্যাস্ট্রোপোডা গুলা বাদে। হ্যাঁ, গ্যাস্ট্রোপোডা কোনগুলা? শামুক গুলা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। হ্যাঁ, তোমরা ওই যে অপ্রতিসম প্রাণীর উদাহরণ যখন পড়ছো, ওখানে পাইছো যে শামুক বা অক্টোপাস, এগুলো হচ্ছে অপ্রতিসম। শামুকটা মলাস্কা পর্বের, কিন্তু সে অপ্রতিসম। সে কোন ক্লাসের? সে গ্যাস্ট্রোপোডা ক্লাসের। গ্যাস্ট্রোপোডা ক্লাসের প্রাণীগুলো কি হয়? অপ্রতিসম হয়, যদিও অন্যান্যরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, দেহ হিমোসিলোমেট, সেটা তো আগেই জানছো। আচ্ছা,
এটাতেও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, কিন্তু এটা মনে হয় অলরেডি গতবার আসছে কিনা আমার ভালো মতো খেয়াল নাই, যে মুখ গহ্বরে একটা কাইটিন নির্মিত রেতিজিহ্বা, হ্যাঁ রেতিজিহ্বা বা রেডুলা থাকে। হ্যাঁ, মুখ গহ্বরে রেডুলা, এটা কোন পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। এবং খুবই আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে পৌষ্টিক নালী পেঁচানো বা কখনো ইউ আকৃতির, পেঁচানো বা ইউ আকৃতির। আচ্ছা, আর হিমোসায়ানিন অ্যামিবোসাইট নামক কণিকা থাকে রক্তের মধ্যে। রক্তটা কি রকমের? অর্ধ মুক্ত সংবহন, অর্ধ মুক্ত সংবহন। একটু খেয়াল করো, এই যে এটার প্রাণীটার দেহ কিন্তু খুবই নরম, শামুকটা কিন্তু খুবই নরম, হ্যাঁ, কিন্তু ওই মেন্টাল থেকে খরিত পদার্থগুলো শক্ত হয়ে খোলসটা হয়। আচ্ছা, এবং ভিতরে খেয়াল করব আমরা যে যে পৌষ্টিক নালী যেটা আছে সেটা সোজা হতে পারে বা ইউ আকৃতির হতে পারে। এই যে দেখো, ইউ আকৃতির পৌষ্টিক নালী, ঠিক আছে? আচ্ছা, এবং এদের যে মুখটা আছে, হ্যাঁ, সেই মুখের মধ্যে কি আছে? এই যে দেখো এরকম ওই রেতি, রেতি মানে কি? ওই যে ছুরি কাঁচি ধার দেওয়ার যে একটা যন্ত্র আছে, হ্যাঁ, অনেকটা এরকম রেতি আকৃতির কি পাওয়া যায়? রেডুলা পাওয়া যায়, মানে হচ্ছে জিহ্বার মতো অংশ রেতি আকৃতির। হ্যাঁ, সেজন্য আমরা বলি রেতি জিহ্বা। এটার আসল নাম কি? রেডুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট নামক কণিকা পাওয়া যায়। কোন পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা, ঠিক আছে? অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায় কোন পর্বে? মলাস্কা পর্বে। তোমার এগুলোই প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আর নিচে গিয়ে এই ঝিনুকের বৈজ্ঞানিক নাম সহ, শামুকের বৈজ্ঞানিক নাম সহ, অক্টোপাসের বৈজ্ঞানিক নাম সহ উদাহরণগুলো পড়তে হবে। তারপরে আসবে কি? অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী। অঙ্গুরিমাল কোনগুলা? অ্যানিলিডা গুলা। নাম কে দিছে? ল্যামার্ক। আচ্ছা, বায়োলজি শব্দের প্রবর্তক কে বলতো? অ্যারিস্টটল। ভাইয়া, হিমোসিল কি হিমোসিল কি মলাস্কাতে থাকবে? হ্যাঁ, মলাস্কাতে থাকবে, আর্থ্রোপোডাতেও থাকবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমরা অনেকে এরিস্টটল বলার চেষ্টা করছো। আচ্ছা, প্রশ্ন কি করছিলাম ভুলে গেছি তো। আচ্ছা, হ্যাঁ, বায়োলজি শব্দের প্রবর্তক কে, তাই না? আচ্ছা, বায়োলজি শব্দের প্রবর্তক কে? বায়োলজি সাবজেক্টটার জনক হচ্ছে এরিস্টটল, হ্যাঁ, কিন্তু বায়োলজি শব্দটা কে দিছে? দিছে হচ্ছে ল্যামার্ক, হ্যাঁ। আচ্ছা, এবং সেই ল্যামার্ক এনিলিডা পর্বের নামটাও উনি দিছে, হ্যাঁ। আচ্ছা, তো অ্যানিলিটা তুমি প্রথমেই চিন্তা করবা, হ্যাঁ, যাদের একটু মনে থাকে না, তুমি পর্বের বৈশিষ্ট্য ধরো মনে আসতেছে না, তুমি কি করবা? তুমি পর্বের বৈশিষ্ট্য চিন্তাই করতে যাবা না, তুমি চিন্তা করবা প্রাণীটা, হ্যাঁ। তুমি নেমাটোডা বললে তুমি উদাহরণটা মনে রাখছো নিশ্চয়ই, যে এগুলা কি গোল কৃমি, হ্যাঁ, তুমি কৃমির বৈশিষ্ট্যগুলা চিন্তা করবা, হ্যাঁ, তুমি মাথার মধ্যে একটা কৃমির ছবি চিন্তা করবা, তুমি মাথার মধ্যে একটা কেঁচোর ছবি চিন্তা করবা, তুমি মাথার মধ্যে একটা শামুকের ছবি চিন্তা করবা, ঠিক আছে? তাহলে দেখবা আস্তে আস্তে মনে আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তো সেটাই, যে অ্যানিলিডা যদি আমরা বলি, তাহলে একটা কি চিন্তা করব? একটা কেঁচো চিন্তা করব, এবং একটা কেঁচো দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, দেহের মধ্যে পাতলা কিউটিকল থাকে, হ্যাঁ, এবং প্রকৃত খণ্ডকায়ন আছে। দেখো এই যে কেঁচোগুলা কি, হ্যাঁ, কেঁচোর দেহ যদি ভালো করে খেয়াল করে থাকো, হ্যাঁ, ক্লাস 9-10 নিশ্চয়ই কেঁচো দিয়ে প্র্যাকটিক্যাল করছিলা, যে এরকম খণ্ডকায়িত, হ্যাঁ, প্রকৃত খণ্ডকায়িত, হ্যাঁ। তারপরে এদের চলনাঙ্গ কি? কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া। দেখো এই যে কি বলে, কেঁচোর মধ্যে অত ভালো বোঝা যায় না, কিন্তু অন্যগুলাতে ভালো বোঝা যায়। এই যে এরকম কি আছে, ছোট ছোট কিছু চুলের মতো বা কাটার মতো এরকম চলনাঙ্গ আছে, এগুলোকে সিটি বলে বা প্যারাপোডিয়াও থাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে দেখো, আমরা কি বলছিলাম? কেঁচোটা প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট, অ্যানিলিডাটা প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট। দেহের বাহিরের অংশেও খণ্ড আছে, এই ভিতরের অংশের মধ্যেও খণ্ড আছে। দেখো পরিপাক নালীর মধ্যে বিভিন্ন বিভিন্ন খণ্ড। তারপরে এই যে কি বলে, স্নায়ুতন্ত্রটার মধ্যেও বিভিন্ন খণ্ড, এই এক খণ্ড, এই আরেক খণ্ড, এই আরেক খণ্ড, খণ্ডিত, ভিতরে বাহিরে সব দিকেই খণ্ডিত। এজন্য এটা কি? প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট। এবং এদের দেখো এই যে এখানে সবুজ কালারের যে নালীগুলা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নেফ্রিডিয়া নামক একটা পেঁচানো নালী। এই নেফ্রিডিয়া নামক পেঁচানো নালীটা কি হিসেবে কাজ করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এখানে কেঁচোর বৈজ্ঞানিক নামটা আমরা লিখে দিছি, মেটাফায়ার পোস্তুমা। জোকের বৈজ্ঞানিক নাম সহ পড়বা, হিরুদো মেডিসিনালিস, হ্যাঁ, পার্চমেন্ট কিট শুধু নাম পড়বা, রোমস কিট শুধু নাম পড়বা। আচ্ছা,
তারপরে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা কি নামে ডাকা হয়? সন্ধিপতি। কে নাম দিছে? ভন সিবল্ট। এটা হচ্ছে সর্ববৃহৎ পর্ব। বৈশিষ্ট্যগুলো আমি বলতেছি না, কারণ তোমরা ঘাসফড়িং অলরেডি পড়ছো। ঘাসফড়িং এর যা বৈশিষ্ট্য তাই এদের বৈশিষ্ট্য। এবং রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি বা ম্যাক্সিলারি গ্রন্থি। শুধু তো মালপিজিয়ান নালিকা পাইছো কার ক্ষেত্রে? ঘাসফড়িং এর ক্ষেত্রে। কিন্তু আরো কি কি আছে? কক্সাল গ্রন্থি নামে একটা আছে, অ্যান্টেনাল গ্রন্থি নামে আছে, ম্যাক্সিলারি গ্রন্থি নামে আছে অন্য প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এখানে বাংলা নামগুলো সবই পড়তে হবে, বৈজ্ঞানিক নাম যেটার নিচে দাগ দেওয়া আছে সেগুলোর পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা, হ্যাঁ সেটা কি? কিরে আবার আর্থ্রোপোডা? আচ্ছা, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে শুরুতেই তুমি হেডলাইনটা পড়বা যে কি, এদেরকে কি নামে ডাকা হয়? কন্টক ত্বক প্রাণী, ত্বকের মধ্যে কাটা বিশিষ্ট। নাম কে দিছে? জ্যাকব ক্লাইন। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো কি আছে? এই জিনিসগুলা কি? পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চগরীয় প্রতিসম, আর লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, তারপরে দেহে মৌখিক ও বিমৌখিক তল আছে। হ্যাঁ, এবং সেই তলগুলা আচ্ছা, মৌখিক তল ও বিমৌখিক তল একটু দেখো, আমার দিকে দেখো। এই যে আমাদের যে হাত, হ্যাঁ, আচ্ছা, হাতের মধ্যে এই পৃষ্ঠটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি যেন বলি? আচ্ছা, হাতের তালু বলি। এই পৃষ্ঠটাকে কি বলি? এটা তো আমি জানি না, তোমরা কেউ জানো নাকি? এটা এই পাশের এটার নাম কি বলো তো? এটাকে আমরা স্বাভাবিক কথায় কি বলি? হাতের পিঠ। হাতের পিঠ। আচ্ছা, হাতের পিঠ নাকি এটা? আচ্ছা, চিন্তা করি নাই তো কখনো। স্যার আচ্ছা, যাই হোক। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে প্রত্যেক এই পর্বের মধ্যে স্যার কতগুলো ক্লাস দিছে, এগুলো কি পড়তে হবে? পর্বের মধ্যে ক্লাস না, আমরা যা বলতেছি তা পড়বা। আচ্ছা, তো যেটা আসলে তোমাকে বলতে চাচ্ছি, দেখো এটা হচ্ছে হাতের তালু, এটা তাহলে হাতের পিঠ। আচ্ছা, তো এরকম চ্যাপ্টা যে জিনিসগুলো আছে, দুইটা পৃষ্ঠ থাকে, একটা নিম্ন পৃষ্ঠ একটা ঊর্ধ্ব পৃষ্ঠ। সেরকম আমাদের একাইনোডার্মাটাগুলারও দুইটা পৃষ্ঠ আছে। একটা পৃষ্ঠে মুখছিদ্র থাকে, সেটার নাম মৌখিক তল। আর একটা পৃষ্ঠে এরকম কিছু থাকে না, সেটার নাম হচ্ছে বিমৌখিক তল। আর মৌখিক তলে এই যে দেখো হাতের মধ্যে যেমন এরকম রেখা আছে, হুম, একই রকম মৌখিক তলের মধ্যে এরকম কিছু রেখা বা ভাঁজ থাকে। এই যে দেখো, যদি হাতটা এরকম করি একদম ভাঁজ হয়। হ্যাঁ, তো সেই ভাঁজগুলোর নাম কি? অ্যাম্বুল্যাক্রাল খাদ। হ্যাঁ, অ্যাম্বুল্যাক্রাল খাদ। আচ্ছা, একটু দেখো এখন। আচ্ছা, দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। মৌখিক তলে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাদ বা গ্রুভ আছে। আচ্ছা, তারপরে দেহের ভিতরে পানি সংবহনের জন্য যে তন্ত্রটা, সেটার নাম কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র। আর কি আছে? ওদের নালিকা পদ আছে। একটু খেয়াল করো, এই যে এটা একটা স্টারফিশ, স্টারফিশের এইটা হচ্ছে বিমৌখিক তল, আর এটা হচ্ছে মৌখিক তল। মৌখিক তলের মধ্যে মুখছিদ্র। আর এই যে খাঁজগুলোর নাম কি? অ্যাম্বুল্যাক্রাল খাজ বা অ্যাম্বুল্যাক্রাল খাদ। আচ্ছা, তারপর দেখো এই যে শরীরের ভিতরে এই যে অনেকটা নালীর মতো যেগুলো, এগুলো হচ্ছে কি? নালিকা পদ। এই নালিকা পদগুলো ভিতরে আসলে এই যে এরকম নালী থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এক একটা নালিকা পদ থেকে নালী মিলিত হয়ে একটা মূল নালী সৃষ্টি হয় এক একটা অংশের জন্য। এক একটা বাহুর জন্য এক একটা মূল নালী থাকে। তারপরে বাহুর নালীগুলো গিয়ে দেহের কেন্দ্রীয় অংশে গোলাকারে এরকম একটা মেইন নালী বা পাইপ সৃষ্টি করে। হ্যাঁ, দেখো এই পানি পরিবহনের জন্য এই যে পাইপ দিয়ে যে একটা আলাদা সিস্টেম হচ্ছে, হ্যাঁ, তো এটার মধ্যে আবার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য কপাটিকার মতো জিনিসও আছে। এই সমস্ত বিষয়টাকে মিলে কি বলা হয়? পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে? ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা নালিকা পদ, এগুলো কার বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, তা সেটা এখানে দেখো, এগুলা বলা আছে। রক্ত সংবহন তন্ত্র নাই, রক্তের বদলে কি আছে? হিমাল ও পেরিহিমাল তন্ত্র। রেচন তন্ত্রও নাই। হ্যাঁ, সকল প্রাণী সামুদ্রিক। আচ্ছা, বাংলা নামগুলা পড়বা, যে সাগর তারা, এটার বৈজ্ঞানিক নাম সহ পড়বা। সাগর বিস্কিট, সাগর শসা, এগুলা পড়বা। আচ্ছা, তারপরে দেখো করডাটা। আচ্ছা, করডাটা পর্বের প্রাণীর ক্ষেত্রে দেখো, এটা একটা করডাটার ভ্রূণ। হ্যাঁ, ভ্রূণীয় অবস্থায় করডাটা পর্বের প্রাণীদের কি কি থাকে? কি থাকে? লাল কালারের যেটা দণ্ডের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? নটোকর্ড। এটা একটা স্থিতিস্থাপক দণ্ড। হ্যাঁ,
স্থিতিস্থাপক অর্ধ কঠিন দণ্ড, তার উপর দিয়ে মোটা যেটা ফানেল আকৃতির, এই যে এইদিকে চওড়া ফানেলের মতো আর এইদিকে এরকম নালি, তাহলে ফানেল আকৃতির যেটা ফাঁপা উপরের, এটা কিন্তু ফাঁপা, এই ফাঁপাটা হচ্ছে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। ঠিক আছে, আচ্ছা নটোকর্ড, নার্ভ কর্ড। নটোকর্ডটা একেবারে দণ্ড, ভিতরে ফাঁপা নাই, নার্ভ কর্ডটার মধ্যে ভিতরে ফাঁপা আছে। আর এই যে এখানে কি আছে, গলবিলীয় ফুলকা রন্ধ্র। হ্যাঁ, গলবিলীয় ফুলকা রন্ধ্র, গলবিলের মধ্যে এরকম রন্ধ্র আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তিনটা হচ্ছে মূল বৈশিষ্ট্য কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় থাকবে। আচ্ছা, যখন প্রাণীটা আস্তে আস্তে বড় হবে তখন কি হবে, এই যে আমাদের নটোকর্ডটা ছিল, এই নটোকর্ডটা থেকে অস্থি গঠিত হবে, মেরুদণ্ড সৃষ্টি হবে। হ্যাঁ, নটোকর্ডটা আস্তে আস্তে বড় হয়ে মেরুদণ্ড সৃষ্টি হবে, এরকম করে কশেরুকাগুলো সৃষ্টি হবে। কশেরুকাগুলো কাকে বেষ্টন করে ফেলবে, আমাদের এই নার্ভ কর্ডটাকে বেষ্টন করে ফেলবে, এবং নার্ভ কর্ডটা থেকে আবার কি সৃষ্টি হবে, সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক। হ্যাঁ, এটা থেকে কি হবে, সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক, নার্ভ কর্ড থেকে। হ্যাঁ, আচ্ছা, আর নটোকর্ডটা থেকে কি হবে, মেরুদণ্ড। যদি এরকম হয় পরিণত অবস্থায়, তাহলে সেটা কোন উপপর্বের অন্তর্ভুক্ত হবে, ভার্টিব্রাটা, হ্যাঁ, বা মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, আর কিছু কিছু আছে প্রাণী যাদের এই নটোকর্ডটা সারা জীবন নটোকর্ড হিসেবেই থাকে। হ্যাঁ, এটা কোনো মেরুদণ্ডে রূপান্তরিত হয় না। হ্যাঁ, আচ্ছা, তো সেই জিনিসগুলোকে আমরা কি নামে ডাকবো, দুইটা আলাদা উপপর্ব করব, একটা হচ্ছে ইউরোকর্ডাটা আর একটা হচ্ছে কি সেফালোকর্ডাটা। হুম, সেফালোকর্ডাটা। আচ্ছা, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারে প্রশ্ন ছিল একটা 2 নাম্বারের, যে কি সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। হ্যাঁ, এই যে ব্যাখ্যাটা তোমরা পড়ছিলা, হ্যাঁ, সেটা এখানে, কিন্তু সেটা তোমাদের এমসিকিউ এর জন্য পড়ার প্রয়োজন নাই। এখানে তোমার প্রথম পড়া কি, দেখো একটু, যে কর্ডাটা পর্বের প্রাণীদের মৌলিক বৈশিষ্ট্যগুলা কি কি আছে, তিনটার কথা বললাম, আরো কি আছে, গলবিলে দেখো এন্ডোস্টাইল নামে একটা অঙ্গ আছে, এন্ডোস্টাইল। হ্যাঁ, এন্ডোস্টাইল, হ্যাঁ, এটা কোনটা, ওই যে ভিতরের দিকে একটা বেগুনি কালারের একটা জিনিস দেখা যায়, এই পর্যন্ত হচ্ছে এন্ডোস্টাইল। এটা দিয়ে কি হবে, আহ কি সৃষ্টি হবে আমাদের, কি এটার নাম যেন, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিটা সৃষ্টি হবে, হ্যাঁ, পরিণত অবস্থায়। হ্যাঁ, তারপরে একেবারে পিছনে লেজ সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আহ কর্ডাটার বৈশিষ্ট্য। তাহলে কর্ডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু পড়বা, মৌলিক বৈশিষ্ট্যগুলো কি কি পড়তেছো, নটোকর্ড, নটোকর্ডটা কিরকম, নিরেট স্থিতিস্থাপক দণ্ড। নার্ভ কর্ড, নার্ভ কর্ডটা কিরকম, ফাঁপা, ফাঁপা দণ্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকতে পারে। হ্যাঁ, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকতে পারে। কয়টা আছে, সংখ্যাটা বইয়ে লিখে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমাদের ভ্রূণীয় অবস্থায় কি থাকে, এন্ডোস্টাইল থাকে, সেটা কিসে রূপান্তরিত হয়, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। তারপরে কি, পায়ু উত্তর লেজ আছে, মানে পায়ুর পিছনে কি থাকে, লেজ থাকে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য তোমরা কর্ডাটার ক্ষেত্রে পড়বা। এখানে এই বইয়ের ছবিটাতে কর্ডাটার ওই পাতাটা আসে নাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পাতার আগের পাতায় কর্ডাটার বৈশিষ্ট্যগুলো আছে, ওই 5টা বৈশিষ্ট্য পড়বা। এখানে কর্ডাটা শ্রেণী বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি, কর্ডাটাকে আমরা 3টা উপপর্বে ভাগ করছিলাম, কি, ইউরোকর্ডাটা, সেফালো আর ভার্টিব্রাটা। আচ্ছা, এখানে যেটা জানবা, কিভাবে জানবা, যে সাবফাইলাম 1 কোনটা, ইউরোকর্ডাটা, 2 কোনটা, সেফালোকর্ডাটা, 3 কোনটা, ভার্টিব্রাটা, এগুলো কিন্তু নাম্বারিং সহ জানতে হবে। ঠিক আছে, আর ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা গুলো, এগুলো মেরুদণ্ড হয় না, সেজন্য এদেরকে আদি কর্ডাটা বা প্রোটোকর্ডাটা বলা হয়। আচ্ছা, ইউরোকর্ডাটা, এগুলোর বৈশিষ্ট্য খুব একটা খুব বেশি পড়তে হবে না, তবে 2-1টা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আছে। যেমন এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের দেহে কি থাকে, এই যে দেখো নলের মতো বা পানির ট্যাপের মতো একটা অঙ্গ থাকে, এটাকে কি বলে, সাইফন বলে, সাইফন। এই সাইফন দিয়ে, এই যে তোমরা দেখো না বিভিন্ন বড় বড় রাস্তার মোড়ে, হ্যাঁ, বা বিভিন্ন তোমাদের অনেকের বাসাতেও আছে, বাসার সামনে একটু ডেকোরেশনের জন্য একটু কি রাখছো, পানির ফোয়ারার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে ফোয়ারার মতো পানি উৎসারিত করতে পারে এই অঙ্গটা দিয়ে, এই সাইফনটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো সেই জন্য এদেরকে কি নামে ডাকা হয়, সাগর ফোয়ারা নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, তো সেটা এখানে দেখো যে এই সাইফন দিয়ে সজোরে পানি উচ্চারিত করে, সেজন্য এদেরকে সাগর ফোয়ারা বা সি স্কার্ট নামে ডাকা হচ্ছে। আচ্ছা,
তারপরে এখানে বৈশিষ্ট্যের মধ্যে 3 নাম্বার পয়েন্টটা পড়বা যে দেহে একটা আবরণ আছে, নাম কি? টিউনিক বা টেস্ট নামক আবরণ। হ্যাঁ, আচ্ছা। ডাইজেস্টের মধ্যে একটা এক্সট্রা কথা থাকবে যে এদের কি বলে কি যেন লার্ভা দশার একটা নাম আছে। হ্যাঁ, যে এদের লার্ভাটা কি? হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে জাস্ট পড়বা উদাহরণ হিসাবে, ক্লাস হিসাবে না, উদাহরণ হিসাবে যে ইউরোকর্ডাটা কারা। হ্যাঁ, উদাহরণ হিসাবে এই নামগুলা পড়বা যে অ্যাসিডিয়া, থেলিয়েসিয়া আর লার্ভেশিয়া, এগুলো হচ্ছে কি আমাদের কিসের উদাহরণ? ইউরোকর্ডাটার উদাহরণ। আচ্ছা। তারপরে সেফালোকর্ডাটার ক্ষেত্রে যেটা পড়বো সেটা হচ্ছে দেখো সেফালোকর্ডাটার মুখটা কি রকম। মুখের মধ্যে ওদের কি আছে? ওরাল হুড বলে ঠোঁটের মতো একটা অংশ আছে। সেই ঠোঁটের মতো অংশ, এই যে দেখো ঠোঁটের মতো একটা অংশ আছে, নাম ওরাল হুড। সেখান থেকে আবার এরকম কিছু প্রবর্ধন আছে, এই প্রবর্ধন গুলার নাম হচ্ছে কি? ওরাল সিরি। হ্যাঁ, এই যে প্রবর্ধন গুলা সুতার মতো, ওরাল সিরি। আর এদের দেহে এই যে দেখো গ্রেটার দেন চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট কিছু পেশি আছে, গ্রেটার দেন চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট। কিভাবে গ্রেটার দেন চিহ্ন হচ্ছে? ওই যে দেখো একটু করে বোঝা যায়। এই এই যে এখান থেকে দেখো, হ্যাঁ, এই দিকে গেছে পেশিগুলা, তারপরে এইদিকে আসছে, এইদিকে গেছে, এইদিকে আসছে। হ্যাঁ, এরকম এই গ্রেটার দেন চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট যে পেশি, হ্যাঁ, নাম কি? মায়োটম পেশি। এই যে দেখো, এই যে পেশি, এটা এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে গ্রেটার দেন চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট মায়োটম পেশি, এটা কার বৈশিষ্ট্য? সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো একটু পড়বা। পরের পাতায় আছে যে দেহে ওরাল হুড, ওরাল সিরি থাকে, কয় প্রজাতির সেফালোকর্ডাটা পাওয়া গেছে, মায়োটম পেশি আছে, এগুলাই পড়া। নন কর্ডাটা আর কর্ডাটার মধ্যে পার্থক্য কি আছে এটা পড়বা। আচ্ছা, আমি বলতেছি না। তারপরে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা উপপর্বটাকে আরো কি নামে ডাকা হয়? ক্রেনিয়াটা নামেও ডাকা হয়। কেন? কারণ ভার্টিব্রাটা মানে কি? যে এদের পরিণত অবস্থায় নটোকর্ডটা থেকে কি সৃষ্টি হবে? মেরুদণ্ড সৃষ্টি হবে, মানে অস্থি সৃষ্টি হবে। নার্ভ কর্ডটা থেকে মস্তিষ্ক সৃষ্টি হবে, এবং সেই মস্তিষ্কটা কিসের মধ্যে ঢুকানো থাকবে? ক্রেনিয়াম বা করটিকার মধ্যে ঢুকানো থাকবে। ঠিক আছে, যেহেতু মস্তিষ্ক ক্রেনিয়ামের ভিতরে অবস্থান করে, সেজন্য এটাকে আরো আমরা কি নামে ডাকি? ক্রেনিয়াটা নামে ডাকি। ঠিক আছে, আচ্ছা। এবং এদের কতগুলা গোলবিলীয় ফুলকের অন্ত্র থাকতে পারে? 5 থেকে 7 জোড়া। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভার্টিব্রাটা এটা একটা সাবফাইলাম। এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে 2টা সুপার ক্লাস। ডাইরেক্ট ক্লাস পাবো না, আগে 2টা সুপার ক্লাস। সুপার ক্লাস 2টার নাম কি? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তোমরা অনেকে একনাথা বলে যেটা চেনো, হ্যাঁ, একনাথা যেটা আগে ছিল, সেই একনাথাটারই নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। হ্যাঁ, আর একটা হচ্ছে কি? ন্যাথোস্টোমাটা। আচ্ছা, একনাথা বা সাইক্লোস্টোমাটা, এটার মধ্যে 2 শ্রেণীর মাছ পাওয়া যায়। একটা হচ্ছে মাইজিনি শ্রেণীর মাছ, আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা শ্রেণীর মাছ। আচ্ছা, কোন মাছকে কি নামে ডাকে? মাইজিনি গুলাকে বলা হয় হ্যাগফিশ। এদের কোনো লার্ভা দশা নাই, জাস্ট এতটুকুই পড়বা, আর কিচ্ছু পড়তে হবে না। ঠিক আছে, আচ্ছা। আর কি বলে আমাদের পেট্রোমাইজন্টিডা শ্রেণীর মাছগুলোকে কি নামে ডাকে? ল্যাম্প্রে নামে ডাকে। এদের লার্ভা দশা আছে, কি লার্ভা? অ্যামোসিট লার্ভা। জাস্ট এই দুইটা। যে তাহলে সাইক্লোস্টোমাটাতে হ্যাগফিশ, ল্যাম্প্রে। হ্যাগফিশের লার্ভা দশা নাই, ল্যাম্প্রের অ্যামোসিট লার্ভা আছে। শেষ, আর কিচ্ছু পড়বা না। হ্যাঁ, আচ্ছা। আর এখানে অবশ্য একটু ইয়ে আছে, যে এখানে নামটা দেখতে পাচ্ছ পেট্রোমাইজন্টিডা। হ্যাঁ, অনেকের বইতে যাদের যাদের কি বলে আগের এডিশন বা কলেজে তোমরা এটা কি পড়ছো? কলেজে পড়ছিলা সেফালাস্পিডোমরফি। সেই সেফালাস্পিডোমরফিটারই নাম এখন হয়ে গেছে পেট্রোমাইজন্টিডা। হ্যাঁ, তারপরে এই যে উপরে গিয়ে সাইক্লোস্টোমাটা যেটা, এটার নামই তোমরা কলেজে কি পড়ছিলা? একনাথা পড়ছিলা। ঠিক আছে, আচ্ছা। ওগুলো ইতিহাস এখন হয়ে গেছে, এগুলো ইতিহাস জেনে লাভ নাই। আমি জাস্ট বললাম, তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, কিরে এগুলো তো আগে এরকম পড়ছিলাম, এখন এরকম কেন? হ্যাঁ, এখন এই নামগুলা চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের ন্যাথোস্টোমাটা শ্রেণী যেটা আছে, কি বলে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস যেটা আছে, হ্যাঁ, সেটার মধ্যে 7টা শ্রেণী আছে। এই 7টা শ্রেণীর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য জানবো? 4টা মূল পয়েন্ট। হ্যাঁ, 4টা মূল পয়েন্ট আমাদের জানতে হবে। 4টা মূল পয়েন্ট কি কি? দেখো, 1 নাম্বার কথা হচ্ছে কি? 1 নাম্বার কথা হচ্ছে দেহত্বকের কি অবস্থা। হুম। 2 নাম্বার কথা হচ্ছে অন্তকঙ্কালের কি অবস্থা।
কেমন? 3 নাম্বার কথা হচ্ছে শ্বসন অঙ্গের কি অবস্থা? 4 নাম্বার কথা হচ্ছে কি যেন এটার নাম? লেজের কি অবস্থা? আচ্ছা, কি অবস্থা লিখতেছি। হ্যাঁ? 4 নাম্বার কথা হচ্ছে লেজ। হ্যাঁ? আচ্ছা, দেখো কি বলে দেহত্বক। হ্যাঁ? দেহত্বক যদি কি দ্বারা আবৃত থাকে? প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত থাকে। অন্তকঙ্কাল যদি তরুণাস্থি নির্মিত হয়, ও আচ্ছা এটা কাটা পড়ে গেছে। অন্তকঙ্কাল কি? তরুণাস্থি নির্মিত। শ্বসন অঙ্গ কি? শ্বসন অঙ্গ 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র। 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র। এবং লেজটা কি? লেজটা হেটারোসার্কাল ধরনের। হেটারোসার্কাল মানে কি? লেজের অংশ দুইটা অসমান। তোমরা টিভিতে নিশ্চয়ই হাঙর দেখছো। হ্যাঁ, ওই যে কি বলে দূরে থেকে হাঙর আসতেছে, ভয়ানক একটা সিন দেখানো হয়। হ্যাঁ, পানির উপরে হাঙরের এই লেজের বড় অংশটা উপরে ভেসে থাকে আর ছোট অংশ নিচে ডুবে থাকে। এই জিনিসটা পানির উপর দিয়ে দেখা যায়, তাই না? আচ্ছা, এই যে দুই অংশ যে অসমান, এরকম লেজগুলাকে আমরা কি নামে ডাকি? হেটারোসার্কাল লেজ নামে ডাকি। এবং একটা মজার বিষয়, এই যে এত শক্তিশালী যে হাঙর মানুষ খেয়ে ফেলে, হ্যাঁ, তারপরে বস্তা, হ্যাঁ, তারপরে হচ্ছে লোহা, হ্যাঁ, তুমি একটা কোক খেয়ে কোকের ক্যানটা পানিতে ফেলে দিছো, ক্যানটাও সে খেয়ে ফেলতেছে, হ্যাঁ, তো সবই খায় সে, কিন্তু তার শরীরের মধ্যে পুরাটাই হচ্ছে মাংস আর তরুণাস্থি। তুমি যদি একটু শক্তিশালী হও, তোমার হাতে যদি একটা ধারালো তলোয়ার থাকে বা কি বলে গরু জবাই করার যে বড় ছুরিগুলো এগুলো যদি থাকে, তুমি এক কোপে একটা হাঙরকে 2 ভাগ করে ফেলতে পারবা। ওদের গায়ের মধ্যে কোনো কি নাই, কোনো কি এটার নাম? অস্থি নাই। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এরকম হয় যে দেহত্বকের মধ্যে প্লাকয়েডাইস, তারপরে অন্তকঙ্কাল তরুণাস্থিময়, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, এই যে দেখো ফুলকারন্ধ্র দেখা যাচ্ছে, এগুলা এই যে ফুলকারন্ধ্র। আচ্ছা, এবং লেজটা হেটারোসার্কাল। এরকম বৈশিষ্ট্য পাইলে শ্রেণীর নাম কি হয়ে যাবে? কন্ড্রিকথিস। উদাহরণ কি? স্টিংরে। স্টিংরে বাংলা নামটা পড়বা আর কি? হাঙ্গর। হ্যাঁ, তাহলে এগুলা কিসের অন্তর্ভুক্ত? আমাদের কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং একটু আগে যেটা পড়ছিলা যে মাইজিনি, হ্যাঁ, তারপরে আরেকটা কি ছিল? পেট্রোমাইজন টিডা, ওগুলাও কি ছিল? মাছ। হ্যাঁ, কি ছিল? ল্যাম্প্রে, হ্যাগফিশ, হ্যাঁ, তারপরে হাঙর, এগুলোও কি? মাছ। এই যে 5টা শ্রেণী, মাইজিনি, তারপরে হচ্ছে কি পেট্রোমাইজন টিডা, তারপরে এখানে সুপার ক্লাস কি বলে ন্যাথোস্টোমাটার মধ্যে ঢুকে কন্ড্রিকথিস ক্লাস, অ্যাক্টিনোটেরিগি ক্লাস আর সার্কোটেরিগি, মোট 5টা ক্লাস। 5টাই হচ্ছে কি মাছের শ্রেণী। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, দেহত্বক যদি কি দ্বারা আবৃত হয়? সাইক্লয়েড বা টিনয়েড আইস দ্বারা আবৃত হয়। অন্তকঙ্কালটা যদি অস্থি দ্বারা গঠিত হয়, শ্বসন অঙ্গ যদি একজোড়া ফুলকা হয়, আর লেজটা যদি হয় হোমোসার্কাল, তাহলে আমরা কি বলবো? অ্যাক্টিনোটেরিগি। ঠিক আছে? আচ্ছা, মানে আমাদের নরমাল যে মাছগুলো আছে, ইলিশ মাছ, রুই মাছ, এগুলো হচ্ছে সবই কি? অ্যাক্টিনোটেরিগি। এবং এদের যে পাখনা, মাছের যে পাখনা, পাখনার মধ্যে কি থাকে বলতো? পাখনার মধ্যে কিন্তু এরকম কাটা থাকে। হ্যাঁ, আচ্ছা, এই যে লেজটা এরকম কিছু কাটা আছে। হ্যাঁ, শক্ত শক্ত কাটা আছে। মাছের যে কাটা বলি আমরা, পাখনাগুলোর মধ্যে কাটা থাকে। আচ্ছা, তো এই যে কাটা যে আছে এগুলার নামই হচ্ছে কি? কি বলে কি বলে রশ্মি বলা হচ্ছে, রশ্মি। হ্যাঁ, যে রশ্মিময় পাখনাওয়ালা মাছ এরা, বা রে ফিন্ড ফিশ। হ্যাঁ, রে ফিন্ড ফিশ। আচ্ছা, মোট মাছের 96% বৈশিষ্ট্য যেগুলা বললাম সেগুলো আছে, পড়বা। ঠিক আছে? মাথার 2 পাশে একটি করে ফুলকা রন্ধ্র। 2 পাশে একটি করে মানে কয়টা? 1 জোড়া। হুম, এবং সেই ফুলকা কি দিয়ে আবৃত? এই মাছের মাথায় এটা যে থাকে, রুই মাছের প্র্যাকটিক্যাল করছো নিশ্চয়ই, এটার নাম কি? কানকো বা অপারকুলাম। কানকো দিয়ে ঢাকা থাকে। লেজের অংশ দুইটা সমান। লেজের যে অংশ দুইটা সমান, এই ধরনের লেজকে কি বলা হয়? হোমোসার্কাল লেজ। ঠিক আছে? আচ্ছা, একই রকম কথা, দেহত্বকটা যদি গ্যানয়েডাইস দিয়ে আবৃত হয়, অন্তকঙ্কালটা যদি অস্থিময় হয়, শ্বসন অঙ্গ যদি একজোড়া ফুলকা হয়, লেজটা যদি হয় ডাইফি সার্কাল, তাহলে হবে কি? সার্কোটেরিগি মাছ। খেয়াল করো, সার্কোটেরিগি আর অ্যাক্টিনোটেরিগির মধ্যে 2টা বৈশিষ্ট্যে মিল আছে। কি 2টা বৈশিষ্ট্যে মিল? একটা হচ্ছে অন্তকঙ্কাল আর একটা শ্বসন অঙ্গ। এদের অন্তকঙ্কালও অস্থি, ওদেরও অস্থি। অ্যাক্টিনোটেরিগির শ্বসন অঙ্গ একজোড়া ফুলকা কানকো দিয়ে আবৃত, সার্কোটেরিগিরও শ্বসন অঙ্গ একজোড়া ফুলকা কানকো দিয়ে আবৃত। পার্থক্য কোথায়? দেহত্বকে পার্থক্য এবং লেজে পার্থক্য। হ্যাঁ, দেহত্বকটা ওদের ক্ষেত্রে কি আইস? গ্যানয়েড আইস।
আর ওদের ক্ষেত্রে লেজটা কি ডাইফি সার্কাল লেজ। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়তে হবে। ও মা, এগুলো দেখি রয়ে গেছে। হুম, আচ্ছা, পরের পাতায় গিয়ে ওই সেই সার্কোটেরিগের মধ্যে ওই ইয়েগুলো থাকবে এবং এদের আইসটা কি বলে, পাখনাটাকে কি বলে, লোব ফিন্ড ফিশ। হ্যাঁ, আচ্ছা, মানে এদের পাখনার মধ্যে কাটা নাই। হ্যাঁ, পাতলা পর্দার মতো পাখনা এগুলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যামফিবিয়া মানে কি, উভচর। তোমাকে যখন একটা অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য জিজ্ঞেস করবে, তুমি ওই যে তুমি একটা ব্যাঙের কথা চিন্তা করবে, একটা ব্যাঙের গায়ের মধ্যে কি কি আছে তাকাও। ব্যাঙের গাটা অলওয়েজ ভেজা থাকে, গায়ের মধ্যে কি যেন এগুলা দেখা যায় ফুটনির মতো, তাই না? ওগুলা কি, গ্রন্থিময় ত্বক বিশিষ্ট। এবং ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত বিশিষ্ট, সেটার নাম কি, একটোথার্মিক। একটোথার্মিক মানে শীতল রক্ত বিশিষ্ট। হুম, তারপরে অগ্রপদে 4টা, পশ্চাৎ পদে 5টা করে আঙ্গুল থাকে। আঙ্গুলগুলা কি বিহীন, নখরবিহীন। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই কথাগুলো একটু জানবা, সহজ কথা। তারপরে পাখিরও কি বলে, পাখির আগে সরীসৃপ। হুম, সরীসৃপের বৈশিষ্ট্যগুলো কি দেখো, দেহ এপিডার্মিস উদ্ভূত আইস বা শক্ত প্লেট দ্বারা আবৃত। প্রতি পায়ে 5টা করে আঙ্গুল আছে, আঙ্গুলগুলা কি, নখরযুক্ত। হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, অর্থাৎ এটা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। মানে কি দাঁড়াইলো? হ্যাঁ, মানে হচ্ছে এরকম, একটু দেখো, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়ে থাকে, হ্যাঁ, আচ্ছা, অলিন্দ আর নিলয় ভাগ হয়ে গেছে, অলিন্দ গুলাও ভাগ হয়ে গেছে, কিন্তু ভাগটা নিলয়ে এসে সম্পূর্ণ হয় নাই। এই এতটুকু পর্যন্ত ভাগ। হ্যাঁ, মানে নিলয়টা অসম্পূর্ণভাবে বিভক্ত, সেজন্য আমরা বলি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর এর মধ্যে কুমিরের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা একেবারে নিলয় সহ বিভক্ত হয়ে গেছে, কুমিরটা হচ্ছে 4 প্রকোষ্ঠওয়ালা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা জানবো এখানে। আচ্ছা, এরপরে যেটা আমাদের পাখি বা এভিস। হ্যাঁ, পাখির ক্ষেত্রে কি পড়া, এখানে তেমন কোনো পড়া নাই। পরের পাতায় গিয়ে এই যে এদের যে পাখি যে আকাশে ওড়ে, কেন আকাশে ওড়ে, কারণ হচ্ছে এদের অস্থিগুলা বায়ুপূর্ণ, হালকা অস্থি। এদের চোয়ালটা চঞ্চুতে পরিণত হয়েছে। পাখির যেটা ঠোঁট, সেটার নাম কিন্তু চঞ্চু। হ্যাঁ, ফুসফুসে বায়ুথলি আছে, 4 প্রকোষ্ঠ, সমষ্ণ-শোণিত বা এন্ডোথার্মিক। সমষ্ণ-শোণিত মানে কি, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। হ্যাঁ, এন্ডোথার্মিক বলা হয়। আচ্ছা, তারপরে ম্যামালিয়ার ক্ষেত্রে এটা পড়বা যে 1.5 গ্রাম ওজনের বাদুড় থেকে শুরু করে 130 মেট্রিক টন ওজনের নীলতিমি। আচ্ছা, তার মানে ক্ষুদ্রতম স্তন্যপায়ী কোনটা, বৃহত্তম স্তন্যপায়ী কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে কি বাদুড়, আর বৃহত্তম হচ্ছে কি নীলতিমি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি পড়বো আমরা, নিচের দিকে এই বৈশিষ্ট্যগুলো, স্তন্যপায়ীর যে বৈশিষ্ট্য, স্তন্যপায়ীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি চিন্তা করলে তুমি নিজের দিকে তাকাইতে পারো, অথবা তোমার বাসার পাশে যে একটা গরু পালতেছে অন্য একটা মানুষ, একটা গরুর দিকে তাকাইতে পারো। হ্যাঁ, যে কি অবস্থা, যে এদের দেহ, আমাদের দেহত্বকের মধ্যে কি আছে, গ্রন্থি আছে। হ্যাঁ, এই গ্রন্থি কোথায় পাইলা দেহত্বকের মধ্যে? হ্যাঁ, আছে, যেগুলো থেকে ঘাম বের হচ্ছে বা তৈলাক্ত পদার্থ যে খরিত হয়, অয়েলি স্কিন বলো তোমরা। হ্যাঁ, ওই যে অয়েল খরিত হচ্ছে, হ্যাঁ, কোত্থেকে, ত্বকের মধ্যে গ্রন্থি আছে সেখান থেকে। ত্বকের মধ্যে লোম আছে, হ্যাঁ, তিমি ব্যতীত। তারপরে পরিণত স্ত্রী প্রাণীতে স্তন গ্রন্থি থাকে, সেখান থেকে নবজাতকের পুষ্টি হয়। হ্যাঁ, তারপরে বহিকর্ণে পিনা আছে, হ্যাঁ, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, ডায়াফ্রাম দিয়ে আলো, এগুলো আমার বলার দরকার নাই, তাই না? কিছু আছে উড্ডয়নেও সক্ষম। কোন স্তন্যপায়ীটা উড্ডয়ন করতে পারে, বাদুড়। হ্যাঁ, আচ্ছা, একটু এন্ডোথার্মিক মানে কি, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করো, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণী যারা, এরা তো সন্তান প্রসব করে। হ্যাঁ, এরা সন্তান প্রসব করে। হ্যাঁ, কিন্তু কোন স্তন্যপায়ী প্রাণীটা ডিম পারে? এটা একটা ব্যতিক্রমী বিষয় আছে, লিখে রাখো, যে কি, হংসচঞ্চু বা প্লাটিপাস যেটা, জিনিসটা স্তন্যপায়ী কিন্তু ডিম পারে, ডিম ফুটে বাচ্চা হয়। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে ছকটা আছে, এখান থেকে এই দাগানো পয়েন্ট গুলা পড়বা। হ্যাঁ, এই ছকটা থেকে সুন্দর করে চলে আসবে যে শ্বসন অঙ্গ মাছগুলার ক্ষেত্রে কি,
উভচরের ক্ষেত্রে কি, সরীসৃপের ক্ষেত্রে কি, পাখি, মানুষের ক্ষেত্রে কি। হৃৎপিণ্ড এদের দ্বিপ্রকোষ্ঠী, এদের ত্রিপ্রকোষ্ঠী, সরীসৃপে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী, সম্পূর্ণ 4, সম্পূর্ণ 4। এরকম করে এই যে রক্তের কি অবস্থা, করটিক স্নায়ুর কি অবস্থা, সন্তান কিভাবে প্রসব করে সেটাও, আচ্ছা এই যে এটা এখানে লিখে আছে, হ্যাঁ বাচ্চা, হংসচঞ্চু যারা আছে স্তন্যপায়ী প্রাণী বা প্লাটিপাস, এদের ইংরেজি নাম হচ্ছে প্লাটিপাস, ওরা আসলে ডিম পারে, নিষিক্ত ডিম পারে, হ্যাঁ বাচ্চা প্রসব করে না, বাকিরা বাচ্চা প্রসব করে, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি তোমার যে জিনিসটা পড়তে হবে, হ্যাঁ যারা ক্লাসে অলরেডি লিভ নিয়ে গেছো, হ্যাঁ তারা কি জন্য লিভ নিছো আমি জানি না, হয়তো বা টায়ার্ড লাগতেছে, হ্যাঁ আচ্ছা এই জিনিসটা কিন্তু পড়তে হবে এবং তোমরা তাদেরকে বলে দিও যে অধ্যায়ের শুরুর আগে রঙিন কালারের পেজের মধ্যে যে ইতিহাসের বর্ণনাগুলো আছে এগুলো পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ একবার প্রশ্ন আসছিল ফেব্রিক্স অফ হিউম্যান বডি বইটা কার লেখা, এই যে ফেব্রিক্স অফ হিউম্যান বডি, হ্যাঁ এটা কে লিখছে, আন্দ্রে ভেসালিয়াস। হ্যাঁ মস্তিষ্ক অপটিক স্নায়ুর সূক্ষ্ম গঠনের বর্ণনা কে দিছে, লোকের নাম মার্সেলো মালপিজি। প্রশ্ন যদি এইটা আসে যে মস্তিষ্ক এবং অপটিক স্নায়ুর সূক্ষ্ম গঠন কে বর্ণনা করছে, হ্যাঁ অপশনের মধ্যে মার্সেলো মালপিজি যদি থাকে, তুমি কি জীবনেও মার্সেলো মালপিজি দাগাইতা না, কারণ তুমি জানো যে মালপিজি হচ্ছে কি রেচন তন্ত্রের মধ্যে নেফ্রনের ব্যাপার স্যাপারে সে কাজ করছে। হ্যাঁ তো দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথাবার্তা, ঠিক আছে। তারপরে আমাদের এরিস্টটল, তাকে কি বলে প্রাণীবিজ্ঞানের জনক, তার লেখা বইয়ের নাম কি, হ্যাঁ তারপরে নিউয়েন হুক, এখানে দাগানো কথাগুলো বলবো, এগুলো আমি বলতেছি না। এই যে মাইক্রোগ্রাফিয়া কার লেখা, এটা অহরহ পরীক্ষায় আসে। অন দি মোশন অফ হার্ট অ্যান্ড ব্লাড অন ইন অ্যানিমেল, কে লিখছে, হার্ভে লিখছে, হার্ভেকে কি বলে, ফিজিওলজির জনক। হ্যাঁ তারপরে লিনিয়াসের লেখা বই কি আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ আচ্ছা, তো এগুলো একটু পড়বা, আমি জাস্ট নমুনাটা দেখাইলাম। তোমাদের যেটা বইয়ের পিডিএফ দেওয়া হবে সেটার মধ্যে ওই রঙিন পৃষ্ঠাগুলা থেকে, বইয়ের শুরুতে রঙিন পৃষ্ঠাগুলা থেকে কি কি পড়তে হবে সবগুলা দাগানো আছে। হ্যাঁ এখানে আমি শুধু একটা নমুনা দেখাইলাম মাত্র। আচ্ছা, তো তোমাদের পড়াশোনাগুলো এই পর্যন্তই। আর তোমাদের কারো প্রশ্ন করার, এই অধ্যায়ে কি প্রশ্ন থাকার কথা, আচ্ছা তারপরেও দেখি যাদের প্রশ্ন আছে, হ্যাঁ হাত তোলো, আর যাদের প্রশ্ন নাই হ্যাঁ তারা লিভ নাও, সমস্যা নাই, ক্লাস এই পর্যন্তই। আচ্ছা।